অ্যাকচুয়ালি কোশ্চেন গুলা পিক করা হবে। আচ্ছা ভাই, কেমন আছেন? জি, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাই, আপনি আপনার ব্যস্ততার ভিতরে আমাদেরকে সময় দিয়েছেন একটা সুন্দর সেশন উপহার দেওয়ার জন্য। ভাই, আপনি শুরু করতে পারেন আপনার সেশনটা এখন। সবাই অনেকক্ষণ যাবত ওয়েট করতেছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সো বেসিকলি আমার সাথে বুল্লু ভাই অনেক আগে থেকে কথা হচ্ছিল একটা সেশন নেওয়ার জন্য। তো আমরা টপিক সিলেকশন নিয়ে আমরা দুইজনে বেশ কিছু সময় স্পেন্ড করছি। সো আজকের টপিকটা কিছুটা ডিফারেন্ট। যদি বলি যে জিবিপি অনেক সময় কাজ করার পরও, পারফেক্ট ভাবে কাজ করার পরও কেন র্যাঙ্ক করে না, সো সেই বিষয়টা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করবো। একটা বিষয় কনফার্ম করে, সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? জি ভাই, সাউন্ড ক্লিয়ার। ওকে, অলরাইট। স্লাইড, আমি স্ক্রিনটা শেয়ার করি। অলরাইট, ওকে, স্ক্রিন দেখা যায়? জি ভাই, জি। ওকে, সো বেসিক্যালি আমার টপিকটা হচ্ছে এরকম, জিবিপি র্যাঙ্ক স্ট্রাক, হোয়াই অপটিমাইজেশন ডাজ নট অলওয়েজ ওয়ার্ক। সো আপনি অনেক সময় খুব ভালো কাজ করার পরেও হয়তো আপনার অনেক সময় ফেড আপ হয়ে যায় আমরা যে ঠিক আছে জিবিপিটা র্যাঙ্ক পাচ্ছে না। সো বেসিক্যালি একটা বিষয় যে আমার জিবিপি র্যাঙ্কেবল কিনা সেই বিষয়টাই আমাকে সবার আগে বুঝতে হবে। সো আমি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আই গেস আপনারা এনজয় করবেন আর কি, টপ টু বটম। সো আমার এখানে একটা রিমাইন্ডার দেওয়া আছে যে অলওয়েজ রিমেম্বার ইউ ক্যান নট র্যাঙ্ক অল জিবিপিস নো ম্যাটার হোয়াট হাউ মাচ ইফোর্ট ইউ পুট ইনটু দেম। একটা বিষয় মাথায় রাখবেন, আমি জানি না এটা কেউ অনেকে ফার্স্ট টাইম শুনতেছেন কিনা। তা আপনি চাইলেও পৃথিবীর সব জিবিপি র্যাঙ্কে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। সো কেন র্যাঙ্ক করতে পারবেন না, কি জন্য র্যাঙ্ক করতে পারবেন না, আজকে সেশনটা মূলত সেটাই আপনাদেরকে ডিকোড, প্র্যাকটিক্যালি ডিকোড করে দেখানোর চেষ্টা করব। সো বেসিক্যালি সামটাইমস আমরা যখন প্রজেক্ট নিই, এই বিষয়টা আমি যখন আর্লি সময় যখন এসইও কাজ শুরু করছিলাম, তো তখন আমি ফেস করছি। তখন আমি একটা ফেক প্রমিস করে ফেলতাম, হ্যাঁ তুমি জিবিপি দাও, আমি তো জিবিপি সব কাজই পারি, কিভাবে অপটিমাইজেশন করতে হয় টপ টু বটম এ টু জেড জানি, আমি তোমার জিবিপি র্যাঙ্ক করে ফেলতে পারবো। সো এই যে বিষয়টা, এটা কিন্তু আসলে না, আসলে আমরা চাইলেও সব জিবিপি র্যাঙ্ক করতে পারবো না। সো আমাদের আইসিপি জানতে হবে আসলে যে আমাদের কোন লেভেল পর্যন্ত আমরা একটা জিবিপি তে র্যাঙ্ক দিতে পারবো। র্যাঙ্ক দেওয়া সম্ভব না সেটা বলবো না, পসিবল। আমি প্রত্যেকটা জিনিসই আমি পার্ট টু পার্ট ডিকোড করে দেখানোর চেষ্টা করবো আসলে। সো লেটস গো অ্যাহেড টু দ্য নেক্সট স্লাইড। সো বেসিক্যালি আমি এখানে তিনটা লোকেশনকে আমি কনসিডার করব। আমি নিশ্চয়ই সবচেয়ে কম্পিটিটিভ একটা সিটি নিউ ইয়র্ক, আর ডেন্টন সম্ভবত একটা মিড রেঞ্জ লেভেলের একটা লোকেশন, আর সানরাইজ ফ্লোরিডা মেবি সবচেয়ে ছোট বা স্মল সিটি ইন দ্য ইউএস। আর আমি এখানে একটা নিশকে টার্গেট করছি, বা আমার একটা নিশ নিয়ে মানে আমরা কথা বলবো হোম ক্লিনিং অ্যাকচুয়ালি। আর আমরা দুইটা কিওয়ার্ড মাত্র জাস্টিফাই করব, হোম ক্লিনিং এন্ড কার্পেট ক্লিনিং। সো এই এটা হচ্ছে আমাদের এম্পেরিক্যাল একটা সেটিংস। সো এই সেটিংসে আমরা আমরা লাইভ দেখানোর চেষ্টা, আমি প্রথমে বেসিক্যালি আমার লজিক গুলো বলবো, তারপর সেটা ভেরিফাই করে দেখার চেষ্টা করবো যে এটা আসলে রিয়েল টাইম কিভাবে কাজ করে। তো দোস আর দ্য এম্পেরিক্যাল সেটিংস, অনেকে চাইলে নোট নিতে পারেন, আর আদারওয়াইজ আমি মিটিং শেষ হলে স্লাইড আই উইল শেয়ার উইথ ইউ। সো ফার্স্ট যে বিষয়টা থাকে আমাদের ব্র্যান্ড নেম ইনভেস্টিগেশনস। সো অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন প্রজেক্ট নেই, বা আমরা যখন জিপিপি যে এখন জিপিপি আমাদের কাছে একটা ক্লায়েন্ট আসে, সো বেসিক্যালি আমরা কোন জিনিসটা সর্বপ্রথম অ্যাজ এ এসইও স্পেশালিস্ট আমি কোন জিনিসটা দেখি, আমি যে যে জিনিসটা দেখি যে তাদের ব্র্যান্ড নেমের টার্গেট কোনো কিওয়ার্ড আছে কিনা। বেসিক্যালি যদিও এটা ইট সাউন্ডস স্প্যামি আপনাদের কাছে মনে হইতে পারে, বাট জিবিপির আপনি যত প্রোফাইল, আপনি যদি কম্পিটিটিভ সিটিতে আপনি দেখেন থাউজেন্ডস অফ প্রোফাইল আছে যারা টার্গেট কিওয়ার্ডস এর কোনো কোনো প্রকার ব্র্যান্ড নেমই আপনি দেখতে পাবেন না, হোয়াট এভার ইট ইজ। কিছু কিছু ক্ষেত্রে আপনার বিজনেস লোকেশনও থাকতে পারে, যেমন নিউ ইয়র্কের সাথে হয়তো দেখা যাচ্ছে আমাদের যদি বিজনেস হয়, যদি আমরা হোম ক্লিনিং নিয়ে কাজ করবো, দেখা যাচ্ছে হোম ক্লিনিং এনওয়াইসি বা A1 হোম ক্লিনিং এ এনওয়াইসি, এই বিষয়গুলো আমরা দেখতে পারি। সো সাপোজ আমাদের কাছে একটা ক্লায়েন্ট আসছে XYZ নামে, আমি যদি এম্পেরিক্যাল সেটিংস এ যাই, আমি তিনটা লোকেশন অন করি, আমার স্ক্রিন যদি দেখা যায়। সো আমি বেসিক্যালি তিনটা লোকেশন অন করার চেষ্টা করব।
প্রথমটা আছে নিউ ইয়র্ক। ওকে, আমি 3টা ট্যাব ওপেন করি। ওকে, হোম ক্লিনিং। আমি দেখলাম যে হোম ক্লিনিং নিয়ে আমি লিখতে পারি হোয়াট এভার ইট ইজ। সো এইখানে আমরা সেট করব ডেন্টন, I think Denton, Texas, home cleaning, Miami. Okay, and third one is, for example, Sunrise, maybe Sunrise, Florida. Yes. Okay. তো আমরা যদি যদি যে প্রোফাইল গুলো দেখার চেষ্টা করছি, খুব ভালো করে যে আমরা খেয়াল করি, আমরা এখন আরো ডিপে যাব ধীরে ধীরে। তো এখানে ক্লিনিং শব্দটা এখানে আছে, হ্যাঁ। সো ক্লিনিং শব্দটা আছে, সেক্ষেত্রে আপনি এনওয়াইসি দেখতে পাচ্ছেন। সো আপনার কাছে কোনো একটা ক্লায়েন্ট আসছে, তার মধ্যে কোনো ক্লিনিং কিওয়ার্ডটা নেই, ক্লিনিং ওয়ার্ডটাও নেই, এবং ক্লিনিং ওয়ার্ডটা বেশি ডমিনেন্ট। বাট আপনি তাকে একটা প্রমিস করলেন যে ঠিক আছে আমি তোমাকে টপ 3-তে র্যাঙ্ক দিব, বাট দিস উইল নেভার হ্যাপেন অ্যাকচুয়ালি। দিস উইল নেভার হ্যাপেন যদি আপনার ডিফারেন্ট বা অন্যরকম কোনো কিছুতে না ঘটে, এটা কখনোই হবে না। আমি যদি এখানে ভালো করে খেয়াল করেন যে এখানে যদি আপনি পরবর্তী সিটিতে আসে, এটা মিড রেঞ্জের একটা সিটি। এখানে যে আমরা ভালো করে খেয়াল করেছি, এখানে আপনারা ক্লিনিং দেখতে পারেন। সো ক্লিনিং এর যেহেতু এটা মিড রেঞ্জের সিটি, আপনার সিটির পপুলেশন যত কম হবে, সিটির কম্পিটিটিভনেস যত কম হবে, এই রুলস গুলো তত ফ্লেক্সিবল হবে। সো দেখা যাচ্ছে যে আপনি যখন খুব লোয়েস্ট কান্ট্রি সিটিতে যাবেন, তখন দেখা যাচ্ছে ব্র্যান্ড নেম ছাড়াও র্যাঙ্ক করতে পারে, হ্যাঁ। তো আমি একই জিনিস কিন্তু একটা মিড রেঞ্জের সিটিতে টার্গেট দিচ্ছি, আমি কিন্তু মেড প্রো দেখতে পাচ্ছি, বা এখানে হাউস ক্লিনিং আছে। সেখানে দেখেন আগের থেকে এটা যথেষ্ট ফ্লেক্সিবল একটা সার্চ কোয়েরি আমি পাইতেছি, বাট এখানে কিন্তু যথেষ্ট প্রমিনেন্ট সিলেক্ট হবে, যে ক্লিনিংটা ম্যান্ডেটরি দেখতে পাচ্ছিলাম বা এনওয়াইসিটা ম্যান্ডেটরি দেখতে পাচ্ছিলাম। আমি এখানে টপ 3টা সার্চ দেখতে পাচ্ছি, তার 3টার মধ্যে 2টাতেই আছে এনওয়াইসি এবং ক্লিনিং, 2টাই আছে। একটা সিটিতে শুধু এনওয়াইসি নাই, তার মানে আমি দেখতেছি প্রমিনেন্ট এই সিটিতে। এই সিটিতে এসে কিছুটা ফ্লেক্সিবল, হয়তো ক্লিনিং এর অপোজিট ওয়ার্ড হচ্ছে মেড প্রো, মেবি দ্যাটস ওয়াই ইটস শোয়িং আপ। সো মেবি আই থিঙ্ক এটা, আমি যদি সানরাইজ ফ্লোরিডার ক্ষেত্রে যাই, মেবি এটা আরো ফ্লেক্সিবল দেখতে পাবো আমরা। মেবি হয়তো নাও থাকতে পারে, বা ফ্লোরিডা শব্দটা নাই, মেবি ফর সাম রিজন ইট মাইট হ্যাপেন। তো দেখেন এখানে কিন্তু ফ্লোরিডা শব্দটা নাই, তারপরও এখানে র্যাঙ্ক করে আছে, বা টপ 3-তে কোথাও ফ্লোরিডা শব্দটা নাই। সো প্রথম যে কনসিডারেশনটা থাকে, আপনারা যখন জিবিপি একটা কাজ নেবেন, সো বেসিক্যালি প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার যে কিওয়ার্ড বা অ্যাটলিস্ট যে ক্যাটাগরিকে আপনি টার্গেট করতেছেন, সেই নিশ ক্যাটাগরির কিওয়ার্ড গুলো ব্র্যান্ড নেমে আছে কিনা। যদি না থাকে, এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে ওই বিজনেসটাকে র্যাঙ্ক করানোর জন্য। আমি আপনার প্রত্যেকটা কোশ্চেন, অনেকের মাথার মধ্যে এখন কোশ্চেন রেজ করতেছে, ভাই এটা তো আমার উপর কোনো হাত নাই, বা হোয়াট ক্যান আই ডু ফর ইউ। আমার কাছে অ্যান্সার আছে, আই উইল গো দ্যাট এ বিট লেটার। ফার্স্ট যে ক্রাইটেরিয়া আমার কাছে থাকবে, আমি যেই ক্যাটাগরি বা যে ক্যাটাগরিকে টার্গেট করে র্যাঙ্ক করতে চাচ্ছি, সেই ওয়ার্ড অ্যাটলিস্ট আছে কিনা। যদি সিটি আপনার খুবই লোয়েস্ট কম্পিটিটিভ সিটি হয়, তাহলে ইটস ফাইন, আপনার প্রয়োজন নেই, সম্ভবত প্রয়োজন নাই। তারপরে হয়তো আপনি এখানে দেখতে পারেন যে দেখে আপনি দেখতে পারেন যে এগুলো কিভাবে কাজ করতেছে, যে ঠিক আছে সিটি ফ্লোরিডা ছাড়া। বাট মোস্ট যদি বলেন স্ট্রং ব্র্যান্ড নেম, এবং সেটা কিওয়ার্ড এবং সিটি নেম দুটো থাকলে সব থেকে মোস্ট রিলেভেন্ট ব্র্যান্ড নেম আমরা বলি আসলে। ইমিডিয়েটলি যে কোশ্চেনটা আমাদের আসে, হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে হ্যান্ডেলিং নন অপটিমাল ব্র্যান্ড নেমস। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে, সাধারণত আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলে, ব্র্যান্ড নেমে তাদের কিওয়ার্ড থাকে, অনেক সময় থাকে না, না থাকে, এটাই সব থেকে বেশি। সো যদি কিওয়ার্ড না থাকে, সো ইন আ হাইলি কম্পিটিটিভ সিটিজ র্যাঙ্কিং মে নট বি পসিবল। নিউ ইয়র্ক বা টেক্সাস বা আরো যে সান ফ্রান্সিসকো, লাস ভেগাসের মতো সিটিগুলোতে হয়তো আপনি কখনো র্যাঙ্ক করতে পারবেন না। সো স্টিল ইটস নট পসিবল। ইফ গ্যাপ ইজ আইডেন্টিফাইড, গ্যাপ মিনস যদি এরকম স্মল সিটি গুলো পান, যদি দেখা যাচ্ছে হ্যাঁ এখানে আমাদের হয়তো একটা গ্যাপ আছে, যে এখানে কিওয়ার্ড ছাড়াও আমি র্যাঙ্ক করতে পারবো, যে এখানে যদি আমি দেখি, যদি আমি কোনো এখানে যদি কোনো একটা আইডিয়া পাই যে ভাই এখানে হয়তো পসিবল র্যাঙ্ক করা, এখানে দেখা যাচ্ছে যে এখানে ক্লিনিং শব্দ নাই, অথচ র্যাঙ্ক করে আছে, যদি এরকম কোনো সিগন্যাল বা আমরা পাই কখনো,
দেন হয়তো আমরা এটাকে সামনে আগে নিতে পারি, বাট ইট মাইট টেক লঙ্গার টাইম, স্টিল এটা কিন্তু অনেক সময় নেবে। এখন গুড কোশ্চেন হচ্ছে তাহলে ভাই আমরা কি করতে পারি? বেস্ট অপশন ইজ দ্যাট আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে তুমি ডিবিএ ক্রিয়েট করতে পারো। ডিবিএ মিনস ডুইং অ্যাজ এ বিজনেস, ডুইং বিজনেস অ্যাজ অ্যাকচুয়ালি। সো ডিবিএ মিনস আপনি চাইলে, সাপোজ এটা আপনার মূল ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ড নেমের আন্ডার চাইলে আপনি আরো 100 জিবিপি খুলতে পারবেন। এটা গুগলে কোনো রেস্ট্রিকশন নাই যে আপনি কত জিবিপি খুলতে পারবেন। সো ইটস এ মোস্ট ফাস্টেস্ট ওয়ে। যদি ক্লায়েন্ট এরকম সিনারিও হয়, ক্লায়েন্টকে যদি আপনি বোঝানো, ক্লায়েন্টকে আপনি প্রুভ করে দেখাতে পারেন আমাদের যে সার্প, এই সার্পে এমন কোনো ব্র্যান্ড নেম নেই যে ব্র্যান্ড নেমে তোমার কিওয়ার্ড ছাড়া কোনো কেউ র্যাঙ্ক করে আছে, তাহলে মেবি আমিও কখনো র্যাঙ্ক করতে পারবো না। নো ম্যাটার হোয়াট, আপনি কত পরিশ্রম করতেছেন, কত ভালো এসইও করতেছেন, ইট ডাজন্ট ম্যাটার, গুগল এটাকে অ্যালাউ করতেছে না। আপনি এখানে কষ্ট করে এত পরিশ্রম করার দরকার নাই, আপনি রেজাল্ট পাবেন না। রাদার দ্যান ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করেন যে ঠিক আছে তুমি একটা ডিবিএ ওপেন করো, করে আমরা বিভিন্ন লোকেশনকে টার্গেট করে করে আমরা মাল্টিপল জিবিপি খুলতে পারি। আমরা রাদার দ্যান খুব কম সময়ের মধ্যে খুব অনেক বেশি লিড আনতে পারি। এবং ইটস এ ভ্যালিড, খুবই ভ্যালিড একটা প্রসিজার। আমার লাইফে আমি বলি, আমার যে পার্সোনাল এক ক্লায়েন্টের, যেটা আমি বলতেছিলাম যে 1.5 বছর ধরে ক্লায়েন্ট যখন ফার্স্ট টাইম আমার কাছে আসে, তার কোনো জিবি কোনো ফিডব্যাক ছিল না, তখন তাকে বললাম ঠিক আছে আমরা কিওয়ার্ডকে টার্গেট করে করে জিবিপি খুলতে পারি। পরবর্তীতে আমরা বেশ কিছু জিবিপি খুলি, খোলার পরে সে বিজনেস এখন পার ডে $500 থেকে $1000 বিজনেস করে, যেখানে তার রেভিনিউ জিরোতে ছিল একদম। আমি যদিও এটা কমিউনিটি একটা সেশন, আমি চাইলে দেখাইতে পারতেছি না, বাট আমার প্রাইভেট সেশন আমি দেখাইছিলাম ওই বিজনেসের ডিটেলস। সো বেসিক্যালি ইটস নট পসিবল ওভার হিয়ার লাইক টু শো মাই রিয়েল ক্লায়েন্ট, বাট ক্লায়েন্টকে যখন কনভিন্স করতে পারেন, যদি ক্লায়েন্টকে এখন তো কনভিন্স না করতে পারেন, তাহলে তো আপনার কাজ করে কোনো লাভ নেই, কারণ আপনি র্যাঙ্ক করতে পারবেন না। ইউ নেভার ক্যান র্যাঙ্ক, বিকজ আপনার কাছে সার্ভে যদি আপনি দেখেন কোনো ইন্ডিকেশন নাই, কোনো ইন্ডিকেটরই নাই যে এটা আসলে এটা সম্ভব, দেন জাস্ট ফরগেট অ্যাবাউট দিস, এটা কখনোই পসিবল না। তো আমাদের প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের ব্র্যান্ড নেমটা ঠিকঠাক আছে কিনা। আমরা যখন প্রথম ক্লায়েন্টের সাথে যখন প্রথম মিটিং এ যাব, বা আপনারা যখন আউটরিচ করেন ক্লায়েন্টের সাথে, কাকে আউটরিচ করবেন, জাস্ট লুক এট দ্য ব্র্যান্ড নেম ফার্স্ট। যদি ব্র্যান্ড নেমটা একটা যে হ্যাঁ আমার ব্র্যান্ড নেমের মধ্যে পড়ে, আমি র্যাঙ্ক করতে পারবো, দেন গো ফর ইট, আদারওয়াইজ ডোন্ট গো ফর ইট। ইউ ক্যান নট র্যাঙ্ক দিস বিজনেস প্রোফাইল। তার যদি 100 কেন 200 প্রোফাইলও যদি 200 রিভিউ থাকে, এটা কখনোই কাজ করবে না। কেন কাজ করবে না আমি আরো ফার্দার দেখানোর চেষ্টা করবো। আর ডিবিএন এর যদি কারো কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক লেটার, আই উইল আনসার ইন ডিটেলস, হাউ টু ক্রিয়েট ডিবিএ, হাউ টু বি হ্যান্ডলিং দিস থিং, blah blah blah. I will talk about this later on. So this is the first thing. So for me, I actually look at the brand name. So brand name টা কত strong. Brand name এ কিন্তু লোকেশন থাকা এটা ম্যান্ডেটরি না, ইটস লাইক অপশনাল, থাকলে ভালো। At least keyword supposed to be the keyword at least in the brand name. That's the super important thing. Okay, this is the rules number 1. Okay, then rules number 2. Rules number 2 হচ্ছে রাইট জিবিপি ক্যাটাগরি। সো একটা জিবিপি ক্যাটাগরি সিলেকশনের উপরে কিন্তু একটা বিজনেসের র্যাঙ্কিং ডিপেন্ড করে। কিভাবে র্যাঙ্কিং ডিপেন্ড করে আমি এখনই দেখাচ্ছি একটা জিনিস। সো আমরা এই মুহূর্তে 3টা বিজনেস সার্চ করছি, খুব ভালো করে যদি আমরা খেয়াল করি, আমরা যদি এখানে কার্পেট ক্লিনিং লিখে সার্চ করি, তাহলে হোয়াট হ্যাপেন্স, আমরা একই জিনিসে এই একই লোকেশন, আমি হোম ক্লিনিং তো আচ্ছা আমি যে আরেকবার ভালো করে বলি, আমরা কি টেস্টিং করতে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে জিনিসগুলো আছে হোম ক্লিনিং, তো দেখতেছেন যে মূল যে বিজনেস ক্যাটাগরি জিবিপির যে ক্যাটাগরি, গুগল কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় জিবিপি ক্যাটাগরিকে। ক্যাটাগরির সাথে ব্র্যান্ড নেম অ্যালাইন্ড আছে, সো এখানে শো করতেছে। আপনারা যদি ভালো করে এই ওয়েবসাইট গুলোতে ঢোকেন, তো কার্পেট ক্লিনিং কিন্তু মোরালেস যারা হোম ক্লিনিং করে তারা কিন্তু কার্পেট ক্লিনিং সার্ভিস দিয়ে থাকে। তো আপনি যে সার্ভিস গুলোতে যান, তাদের দেখেন এখানে কার্পেট ক্লিনিং বা হাবিজাবি জিনিসগুলো আছে, বা অফিস ক্লিনিং আছে, আছে আর কি কার্পেট ক্লিনিং। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, অনেক সময় থাকতে পারে নাও থাকতে পারে, বাট বেসিক্যালি কার্পেট ক্লিনিং তাদের, বাট তাদের কিন্তু খুবই সিমিলার একটা জিনিস। বা অফিস ক্লিনিং যদি আমি চিন্তা করি, তাহলে ঘটনা কি, তাহলে এই বিজনেস এই যে আমি জিবিপি কে টার্গেট করছি, সিমিলার থিং, যারা হোম ক্লিনিং সার্ভিস দেয় তারা কার্পেট ক্লিনিং সার্ভিসও দেয়। তাহলে কি আমি কার্পেট ক্লিনিং কে কি আমি টার্গেট করতে পারবো? ডেফিনেটলি অ্যান্সার ইজ নো, আপনি কখনোই পারবেন না। আপনি কোন কিওয়ার্ডকে টার্গেট করতে পারবেন, কোন কিওয়ার্ডকে টার্গেট করতে পারবেন না, সেটাকে আপনাকে আগে ভাগেই যে নিশ নিয়ে আপনি কাজ করেন, সেই নিশকে আগে ভাগে আপনাকে অ্যানালাইজ করা শুরু করতে হবে। হোম ক্লিনিং এর টোটালি গুগলের আরো বেশ কিছু ক্যাটাগরি আছে, শুধু হোম ক্লিনিং ক্যাটাগরি না, তাদের কিন্তু জেনিটর ক্লিনিং সার্ভিস আছে,
কার্পেট ক্লিনিং সার্ভিস আছে, অফিস ক্লিনিং সার্ভিস আছে, আরো দুই একটা আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নেই। তাতে আরো 3 থেকে 4টা ক্যাটাগরি আছে। আমি যদি এখানে কার্পেট ক্লিনিং যদি আমি এখানে দেই যে কার্পেট ক্লিনিং নিয়ার মি ফর এক্সাম্পল, আমি সেট করলাম, কখনোই আপনি যদি এই কিওয়ার্ড নিয়ে সারা জীবনও কাজ করেন আপনি কখনো র্যাঙ্ক পাবেন না, আজীবনে যদি কাজ করেন। কারণ কার্পেট ক্লিনিং এর গুগলের এই মুহূর্তে ডেডিকেটেড একটা ক্যাটাগরি আছে। সো যেই বিজনেস গুলোকে কার্পেট টার্গেট করছে বা কার্পেট শব্দটা আছে তারা ডেফিনেটলি বিজনেসের টপে থাকবে নো ম্যাটার হোয়াট, অথবা ক্লিনিং শব্দটাকে। সো এই বিজনেস গুলো সাধারণত আমরা দেখেন এইখানে মাত্র 35টা ফিডব্যাক নিয়ে একটা ভালো একটা স্টাইল বিজনেস সে আউট র্যাঙ্ক করে ফেলছে। অনলি দ্য রিজন ইজ হি সিলেক্টেড এ ভেরি কারেক্ট ক্যাটাগরি নো ম্যাটার হোয়াট। এর থেকে কত বড় বা কত বড় এটা অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। যদি এখানে ক্লিনিং এর থেকে এখানে মোস্ট প্রমিনেন্ট ওয়ার্ড হচ্ছে এখন কার্পেট, যদি কোনো ব্র্যান্ড নেমে কার্পেট থেকে নিউ ইয়র্ক থেকে ডেফিনেটলি গুগল সেটাকে আগে প্রায়োরিটি দেবে, কারণ এটা ক্যাটাগরি হচ্ছে কার্পেট ক্লিনিং ক্যাটাগরি। সো আপনি চাইলেও কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি তো হোম ক্লিনিং নিয়ে কাজ করতেছি, আমি তো কার্পেট ক্লিনিং নিয়ে কাজ করতেই পারি, ডেফিনেটলি আপনি চাইলেও করতে পারবেন না। আমি যদি আরো বেশ কিছু ভ্যালেন্টিন ডট অ্যাপে যদি আমরা যাই, সো আমরা যদি এখানে সিটি নামটা চেঞ্জ করতে, ও আচ্ছা এইটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি, এটা আমরা যদি সানরাইজে দিই কার্পেট ক্লিনার্স আমি দিয়ে দিলাম ফর এক্সাম্পল, উই ক্যান সার্চ অন ইট কার্পেট ক্লিনার্স। সো উই ক্যান সি দ্য ট্রেন্ড, কার্পেট শব্দটা কিন্তু আছে, উই ক্যান সি দ্য ট্রেন্ড কার্পেট। এটা কিন্তু ভেরি 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 প্রমিনেন্ট জিনিস। তো আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের সাথে যদি আপনার রিলেভেন্ট, যদি আপনার ক্যাটাগরি গিয়েও থাকে, তারপরে এটি আপনি চাইলেও ক্যাটাগরি অত সহজে র্যাঙ্ক করতে পারবেন না। কারণ কোন এক বিজনেস যদি কার্পেট ক্লিনিংকে টার্গেট করে এবং তার যদি যদি ল্যান্ডিং পেজ বা ব্র্যান্ড নেম বা এমন ভাবে সেট করে সে কার্পেট ক্লিনিংকে যদি গুগল মনে করে যে দিস বিজনেস ইজ মোর প্রমিনেন্ট টু কার্পেট, ডেফিনেটলি সেই বিজনেসটা শো করবে নো ম্যাটার হোয়াট। নো ম্যাটার হোয়াট, এখানে কোনো কিছুই কোনো জিনিসকে প্রায়োরিটি যাবে না। সো আপনারা যখন একটা বিজনেস নিয়ে কাজ যখন কাজ করা শুরু করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার প্রাইমারি ক্যাটাগরি কি, সেই প্রাইমারি ক্যাটাগরির ইম্পর্টেন্ট ওয়ার্ডটা কি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড ছিল কার্পেট, তারপরে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে ক্লিনিং, তারপরে ইম্পর্টেন্ট ওয়ার্ড যদি আমরা বাই দি ইম্পর্টেন্স এর উপর যদি আমরা একটা মানে নাম্বারিং করি আর কি। সো মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড কার্পেট। সো কার্পেট শব্দ যদি আমাদের এখানে থাকে, এখন মনে করেন আপনার কাছে কোন একটা ক্লায়েন্ট আসছে, তার হয়তো ওয়ার্ডের মধ্যে কার্পেট ক্লিনিং নাই, বাট সে এই নিশকে টার্গেট করছে কার্পেট ক্লিনিং, ডু ইউ থিংক সো যে আপনি ওটা র্যাঙ্ক করবে? বা কোন একটা হোম বিজনেস ক্লিনিং, তারা হয়তো কার্পেট ক্লিনিং এ র্যাঙ্ক করতে চাচ্ছে, খুব হার্ড ওয়ার্ক করতেছেন আপনি আমি সারাদিন, ব্যাকলিং ট্যাগলিং ডেডিকেট সার্ভিস পেজ সাইটেশন হোয়াট এভার, পৃথিবীতে আপনি যত কিছু জানেন সবকিছু করে ফেললেন, কার্পেট ক্লিনিং আর র্যাঙ্ক পায় না। কেন র্যাঙ্ক পায় না? কারণ আপনি তো কখনো একটা চক্ষু খুলে দেখেন না যে কার্পেট ক্লিনিং এর কোনো ডেডিকেটেড ক্যাটাগরি আছে কিনা। যদি কোনো ডেডিকেট ক্যাটাগরি থাকে এবং ডেফিনেটলি সেই ওয়ার্ড যদি কোনো বিজনেসে যদি প্রমিনেন্ট হয়, ভিজিবল হয়, ডেফিনেটলি সে প্রায়োরিটি পাবে নো ম্যাটার হোয়াট। আপনার বিজনেস কত ভালো, কত বড়, কত পুরাতন, কত অথরিটি আছে, গুগল কোনোটাই দেখবে না। গুগল উইয়ার্ড, মাঝে মাঝে উইয়ার্ড টাইপের যদি বলি যে উইয়ার্ড অ্যাক্টিভিটি করে, যেমন হচ্ছে অনেক সময় ভালো বিজনেসকে দেখবেন যে খুব একটা 10টা মাত্র রিভিউ নিয়ে এসে হয়তো র্যাঙ্ক করে আছে, সেইখানে আপনি একটা ইন্সপিরেশন পাই গেলেন, আরে 10টা রিভিউ র্যাঙ্ক করেছে আমিও র্যাঙ্ক করতে পারবো। সেটা কেন র্যাঙ্ক করেছে এটা কিন্তু আপনি আমি কেউই জানি না। তো বেসিক্যালি সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করতেছে। আপনি যেই নিশে যখন কাজ করবেন দেখবেন যে এই নিশে সাব ক্যাটাগরিতে কোনো স্পেসিফিক বিজনেস আছে কিনা। যদি আপনি হোম ক্লিনিং এ কাজ করেন তো ডেফিনেটলি কার্পেট ক্লিনিং, জেনিটর ক্লিনিং, অফিস ক্লিনিং একদম লিস্ট থেকে বাদ দিয়ে দিবেন, এগুলো আপনি র্যাঙ্ক করতে পারবেন না, মাথা থেকে বাদ দিয়ে দিবেন। এগুলা বাদে যেগুলো থাকে সেগুলো র্যাঙ্ক করার চেষ্টা করবেন, দ্যাট ইজ দ্য প্রিটি ইজিয়েস্ট ওয়ে। যদি কোনো ক্লায়েন্ট নতুন হয় তাকে সাজেস্ট করেন, ঠিক আছে তুমি তো নতুন বিজনেসে, তুমি যখন হোম ক্লিনিং টার্গেট করো তাহলে তুমি কিন্তু লিড পাবা না, তাহলে এক কাজ করি আমরা শুধুমাত্র অফিস ক্লিনিং আমরা কাজ করতে পারি, তাহলে আমরা খুব দ্রুত র্যাঙ্ক পাবো। আমরা অনেক ছোট প্রোফাইল দিয়ে বড় বড় বিজনেসকে আমরা আউট র্যাঙ্ক করে ফেলতে পারবো, কারণ কার্পেট ক্লিনিং অনেকে এটা একটা ছোট স্মল
স্মল ক্যাটাগরি, এখানে কেউ তোমাকে আউটর্যাঙ্ক করতেছে, ইউ হ্যাভ টু কনভিন্স ক্লায়েন্ট। অথবা অফিস ক্লিনিং এ শুধুমাত্র কাজ করতে পারেন, যে অফিস ক্লিনিং, সাপোজ আমাদের যদি টোটাল এই সিটিতে যদি ক্লিনিং সার্ভিস দিয়ে 100 কোম্পানি হয়, তো দেখবেন যে 80টা কোম্পানি সার্ভিস দেয় ক্লিনিং সার্ভিস নিয়ে, বাকি 20টা সার্ভিসের মধ্যে হয়তো আরো 10টা বা 15টা সার্ভিস অফিস ক্লিনিং এ, আর 5টা মাত্র কোম্পানি আছে যারা কার্পেট ক্লিনিং দেয়। তাহলে কি আপনার দেখেন কম্পিটিশন কত ছোট হয়ে আসলো, অনলি 5 জনের সাথে আপনি কম্পিটিশন করতেছেন, তাহলে আপনি কিন্তু অলরেডি কম্পিটিশন নাই করে ফেলছেন। সো সুপার অ্যাম্বিশিয়াস হওয়া থেকে বিরত থাকেন। সো ইউজ ইউর ব্রেনস, আমি কোথায় র্যাঙ্ক করতে পারবো। সো এটা কিন্তু অনেক সময় খুবই জিনিস আমরা বিজনেস ক্যাটাগরিকে খেয়াল করি না। ইটস রিয়েলি সুপার ইম্পর্টেন্ট থিং। সো সেই জিনিসটা আমি বলতেছি, চুজিং দ্য রাইট ক্যাটাগরি ক্যান হেল্প আউট র্যাঙ্ক লং এস্টাবলিশড কম্পিটিটর। ওই যে বললাম, যদি 100টা যদি আমার বিজনেস থাকে, দেখবেন যে 80টা বিজনেসই তারা হোম ক্লিনিং এ টার্গেট করছে, খুব কম বিজনেস আছে যারা অফিস ক্লিনিং বা কার্পেট ক্লিনিং এ টার্গেট করে কাজ করে। সো গিভ সাম সাজেশন টু ক্লায়েন্ট। সো দেখো তোমার বিজনেস তো নতুন, ক্যান ইউ ওয়ার্ক দিস ওয়ে উই ক্যান জেনারেট মোর লিডস ইন এ ফ্যাসার ওয়ে, কুইকলি আমরা র্যাঙ্ক পাইতে পারি। সো দিস ইজ সুপার ইম্পর্টেন্ট থিং। সো গুগল সবার থেকে প্রায়োরিটি দেয় ক্যাটাগরি রিলেভেন্ট যদি কোনো কিছু থাকে, আপনার কত বড় বিজনেস কত ছোট বিজনেস, তারা এটা প্রায়োরিটি দিবে না, নো ম্যাটার হোয়াট, এটা আপনি শিওর থাকতে পারেন। ওকে, আমরা নেক্সটে আরো ধীরে ধীরে যাই, গেলে আমরা আরো বাকি বিষয়গুলো আমরা দেখতে পাবো। সো ইটস গুড। থার্ড, যে এই প্রবলেমটা আমি খুবই বেশি ফেস করছি আমার আর্লি লাইফে। যখন আমি প্রথম বিভিন্ন কাজ শুরু করছি, দেখা যাচ্ছে অনেক বড় ভাইয়ের পোস্ট করে ফেলছি, করার পরে দেখা যাচ্ছে তখন তো আমি প্রিটি কনফিডেন্ট যে আমি র্যাঙ্ক করে ফেলতে পারবো, হোয়াট এভার দ্য বিজনেস ইজ, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, যারা মূলত ফ্রিল্যান্স প্রজেক্ট গুলো পায়, ছোট ছোট প্রজেক্ট, বিশেষ করে বাজেট রেঞ্জের প্রজেক্ট গুলোর বিলো 300 বা 200, যেটা হয় আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট গুলো দেখবেন সার্ভিস এরিয়া বিজনেস। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করছেন, সার্ভিস এরিয়া মানে যে বিজনেসের অ্যাড্রেস নেই, এখানে যে ডিরেকশন আছে মানে কি এই বিজনেস গুলোর অ্যাড্রেস আছে, এখানে ডিরেকশন ছাড়া একটা বিজনেস আছে। যদি আপনার নিশে যদি দেখেন বিজনেস গুলো সবগুলো বিজনেসেরই ডিরেকশন আছে, বাট আপনার বিজনেসের কোনো ডিরেকশন নাই, ডু থিঙ্ক সো যে আপনি বিজনেস নিশে কোনো র্যাঙ্ক করতে পারবেন? নো ম্যাটার হোয়াট, আপনার যদি 1000 ফিডব্যাকও হয় ইভেন ওই বিজনেসে, আপনি র্যাঙ্ক করতে পারবেন না 1000। কারণ গুগল ক্লিয়ারলি প্রত্যেকটা কিওয়ার্ডের আমরা যেমন শুনি যে ইন্টেন্ট আছে, গুগলের ওই কিওয়ার্ড, ইফ দ্য কিওয়ার্ড ইন্টেন্ট ফেভারস স্টোরফ্রন্ট বিজনেস, যদি গুগল মনে করে যে কিওয়ার্ড লিখে সার্চ করবে সেই কিওয়ার্ডের জন্য স্টোরফ্রন্ট বিজনেসকে সে সামনে শো করবে, তাহলে আপনি কখনোই সার্ভিস এরিয়া বিজনেস দিয়ে আপনি ওই বিজনেস থেকে লিড আনতে পারবেন না, কখনোই পারবেন না। ইটস নট পসিবল, নেভার এভার। আপনি যে সারা জীবনে চেষ্টা করেন, আমি জানি না আমার থেকে অনেক ভালো এসি এক্সপার্ট এখানে আছে, সো হয়তো অনেকে সাকসেস স্টোরি থাকতে পারে, বাট বেসিক্যালি আমার লাইফে এটা কখনো ঘটে নেই, বা আমি কখনো সার্ভে এরকম দেখি নেই। যদি সার্ভে মিক্সড রেজাল্ট থাকে, যদি সার্ভে আপনি দেখেন ইউ হ্যাভ অপরচুনিটি, দেন গো ফর ইট। ইফ ইউ ডোন্ট সি এনি অপরচুনিটি, ডোন্ট গো ফর ইট, ডোন্ট বি ওভার অপটিমিস্টিক যে আমি সার্ভিস এরিয়া বিজনেসকে আমি কম্পিটিশন করতেছি একটা স্টোরফ্রন্ট বিজনেসের সাথে, নেভার। বিকজ যদি কিওয়ার্ডের আবার কিছু কিছু কিওয়ার্ড আছে ক্লিনিক এর ক্ষেত্রে, সেগুলো আবার সার্ভিস এরিয়া ছাড়া আবার কাজ করে না। সো কিওয়ার্ড ইন্টেন্ট বোঝা খুবই জরুরি, যে এই কিওয়ার্ড লিখে, কিওয়ার্ড ইন্টেন্ট বোঝা খুব ইজি না ভাই, আপনি যাবেন গুগলে সার্চ করে দেখবেন লোকেশনে, ইটস প্রিটি সিম্পল অ্যাজ দ্যাট, গো অ্যান্ড সার্চ অ্যান্ড সি, let's have a quick check like if the business has a direction or address or not. If you find this business has no address, then leave it, then এটাতে আপনার কাজ করার প্রয়োজন নেই। তাহলে ক্লায়েন্টকে সাজেস্ট করেন যে ঠিক আছে তোমার তো সার্ভিস এরিয়া বিজনেস, আমি তো সার্পে মোটামুটি দেখলাম যে আমাদের তো সার্পে টপ 10 টপ 20 বা কেউই তো সার্ভিস এরিয়া বিজনেস না, তাহলে আমি সারা জীবন কাজ করে তো র্যাঙ্ক পাবো না, তখন তোমার সাথে সম্পর্ক খারাপ হবে। তখন ক্লায়েন্ট অবশ্যই জিজ্ঞেস করবে তাহলে কি করা যেতে পারে। আমি যদি আবার গো ব্যাক করেন, ক্লায়েন্টকে বলেন যে ঠিক আছে তুই একটা ডিবিএ ক্রিয়েট কর, ডিবিএ ক্রিয়েট করলে একটা অফিস ভাড়া নে, আমরা এটা অফিসে রূপান্তর করতে পারি, দেন আমরা স্পেসিফিক রিজনে আমরা খুব কুইক লিড পাইতে পারি। সো দ্যাটস দ্য সুপার ইম্পর্টেন্ট থিং। আমার কিন্তু যে বিজনেস ছিল, অনেক বিজনেস, সে আমার কাছে আসছে স্যার, তাকে আমি অনেকবার বোঝাইছি দেখো আমরা যে এভাবে কাজ করি, একসময় তাকে বোঝাতে সক্ষম হয়েছে যে হ্যাঁ, সে একসময় মানছে যে ঠিক আছে আমাদের স্যাপ বিজনেস আমি স্টক বিজনেসের সাথে হয়তো কখনো কম্পিটিশন করে পারবো না, দেন লেটস হ্যাভ এ অফিস অন ইট।
তখন সে অফিস নিচ্ছে, তারপর দেখা সে লিড বাড়ছে। তো আপনি চাইলে ওভার অপটিমিস্টিক হওয়ার দরকার নাই যে আপনি একটা সার্ভিস এরিয়া বিজনেস নিয়ে একটা স্টাফ বিজনেসের সাথে আপনি কম্পিটিশন করতে চাইতেছেন। দিটস নট লজিক্যাল অ্যাকচুয়ালি, ইটস নট লজিক্যাল। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে গুগল স্টাফ বিজনেসকে প্রায়োরিটি দেয়। খুবই কম এবং রেয়ার সংখ্যক কেস আছে যেখানে আবার সার্ভিস এরিয়া বিজনেস গুলো প্রায়োরিটি পায়। সো মাই বেস্ট অ্যান্সার ইজ দ্যাট বিফোর প্রপোজিং সামথিং টু ক্লায়েন্টকে কোনো কিছু প্রপোজ করার আগে আপনাকে সার্চ করেন, সার্চ করে দেখেন যে এটা আসলে র্যাঙ্কেবল কিনা। যদি র্যাঙ্কেবল হয় দেন ইউ ক্যান গো ফর ইট। স্টিল মাই প্রেফারেন্স ইজ দ্যাট আই অনলি ওয়ার্ক উইথ অনলি স্টাফ বিজনেস। আমি স্যাবে কখনোই কাজ করি না। তবে স্যাবে কি কাজ করার কোনো অপশন নেই? অপশন আছে, একটা অপশন আছে। স্যাব মানে হচ্ছে যেগুলো সাধারণত 24 ঘন্টা ওপেন থাকে, বা তাদের অ্যাড্রেস নেই, যেহেতু তাদের অ্যাড্রেস নেই 24 ঘন্টা ওপেন থাকে। তো এখন যেহেতু ইউএসএ তে এখন অলরেডি ওপেনিং টাইম, তো এই বিজনেস গুলো যখন এই যেগুলো স্টোর ফ্রন্ট বিজনেস, যেগুলো যখন 24 ঘন্টা পরে যখন বন্ধ হয়ে যাবে, তখন স্যাব এরিয়া বিজনেস গুলো র্যাঙ্কে থাকবে। সো রাতের বেলা দেখা যাচ্ছে এমার্জেন্সি সার্ভিস, মিড নাইটে যদি কেউ কল টল দেয়, তখন হচ্ছে সার্ভিস এরিয়া বিজনেস গুলো তখন প্রায়োরিটি পাবে। তার আগে কিন্তু ডে টাইমে কিন্তু কোনো প্রায়োরিটি পাবে না। রাতের বেলা ম্যাক্সিমাম স্টোর বিজনেস বন্ধ থাকবে। বেসিক্যালি ইউ উইল গেট এ র্যাঙ্কিং অন দ্যাট টাইম, আদারওয়াইজ নো, বিগ নো। সো প্রেফার করবেন যে যেন আমরা সার্ভিস এরিয়া বিজনেস, স্টোর বিজনেস নিয়ে কাজ করতে পারি। সো এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি জানি না অন্যদের ক্ষেত্রে হয়েছে কিনা। আমার ক্ষেত্রে প্রথম দিকে ওই যে বললাম যে একটা কনফিডেন্স ছিল যে আই ক্যান র্যাঙ্ক এনি বিজনেস। সো ডেফিনেটলি যখন চেষ্টা করতে সার্ভিস এরিয়া বিজনেস দেখতে, র্যাঙ্ক তো আর হয় না। এটা অনেক পরে বুঝতে পারছি যে আসলে এটা একটা অ্যালগোরিদমিক খেলা আসলে। সো এখানে চাইলে আমি র্যাঙ্ক করতে পারবো না। সো ফরগেট ইট, যেটা পারবো না সেটা ভুলে যেতে হবে। সোফার এখন যেটা আমরা যতটুকু বুঝলাম, ব্র্যান্ড নেম অ্যান্ড ক্যাটাগরি। সো ক্যাটাগরি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট র্যাঙ্কিং এর ক্ষেত্রে। সো ক্যাটাগরি আমরা যদি ওয়াইজলি চুজ করতে পারি দেন উই ক্যান গেট র্যাঙ্ক কুইকলি। দেন আমরা বুঝলাম যে চাইলেও আমরা স্যাব এরিয়া বিজনেসকে আমরা স্টাফমেন্টের সাথে কখনোই আমরা কম্পেয়ার করতে পারবো না। দিস ইজ অ্যানাদার প্রবলেম। দেন নেক্সট, রিভিউ সাইকোলজি। এখানে আমরা দ্বিতীয় যে বিষয়টা, সাপোজ রিভিউ সাইকোলজি। সো রিভিউ হচ্ছে আমার একটা জিনিস। তো আমরা যদি এই বিজনেস গুলোতে দেখি, আমরা আবার আগের ইয়াতে ব্যাক করি। আচ্ছা, আমি এখানে অ্যাড্রেস ইনেবল করি। হোম ক্লিনিং। সো হোম ক্লিনিং নিয়ে আমি যদি আমি লিখে সার্চ করি, সো বেসিক্যালি আমি এই মুহূর্তে নিউ ইয়র্ক অ্যাড্রেস সার্চ করছি। আমি মোর বিজনেসে ক্লিক করি, প্রথমগুলো অ্যাড, সেগুলো আমরা না দেখি। সো এখানে একটা আপনার এখানে একটা কমন ট্রেন্ড দেখবেন যে বিজনেস গুলোর ফিডব্যাক বেশি, তারা কিন্তু গুগল একটা টেন্ডেন্সি আছে, গুগল তাকে উপরের দিকে শো করে। এটা আপনি আমি সবাই জানে। এখন ধরেন আপনার ক্লায়েন্টের ফিডব্যাক সংখ্যা মাত্র 30টা বা 20টা বা 10টা, আর আপনি দেখতে পাইতেছেন টপ 3 ফিডব্যাক, এখানে মিনিমাম টপ 3 যারা আছে তার 200 বা 500 বা 130। সো মিনিমাম 100+ ফিডব্যাক এখানে আছে। আপনি তাকে একটা প্রমিস করে ফেললেন, ব্যাপার না, আমি তোমার বিজনেস র্যাঙ্ক করে ফেলবো। এটা কি আসলে র্যাঙ্ক হবে? কেন? আস্ক ইউর সেলফ। আপনি কি নিজেকে মিররের সামনে কি আস্ক করতে পারবেন যে বিজনেসটা আসলে আপনি র্যাঙ্ক করতে পারবেন, যে টপ 3 তে আপনি বিজনেসটা আনতে পারবেন? অলরেডি আপনি দেখতে পাচ্ছেন গুগলে অলরেডি 3টে অ্যাড আছে, তারপরে টপ 3 পজিশন আছে। এখানে টপ 3 ছাড়া এখন আমাদের লিডের সংখ্যা এমনিতেই কমে গেছে। আপনি টপ 3 ছাড়া আপনি র্যাঙ্ক কোনো লিড পাবেনই না। সো এখানে দেখেন, আপনি আগে প্রমিস করেই ফেললেন যে আপনার কোনো ব্যাপার না, আমি তো এসইও এক্সপার্ট, আই ক্যান ডু এভরিথিং, আমি সবকিছু জানি, আমি এটা র্যাঙ্ক করে দিব। এটা পৃথিবীতে কোনোদিন হবে না ভাই, নেভার এভার হ্যাপেন। আপনার যদি বাকি যদি কনসিডারেশন ঠিক থাকে, যে ব্র্যান্ড নেম ঠিক আছে, এখানে যদি আপনার ক্যাটাগরি ঠিক আছে, ইভেন যদি এখন নাম্বার টু যে ফিডব্যাকে আসি, অ্যাটলিস্ট মিনিমাম রেঞ্জ পর্যন্ত ফিডব্যাক থাকতে হবে, আদারওয়াইজ আপনি কম্পিটিশনে আসতে পারবেন না। নো ম্যাটার হোয়াট, আপনি কত ভালো এক্সপার্ট সেটা ম্যাটার না। যদি এটাতে কাজই হইতো তাহলে এই সবাই অ্যাড না খরচ করে সবাই পৃথিবীতে সেরা সেরা লোকাল এক্সপার্টকে হায়ার করে, তাহলে আমার ফিডব্যাক সংখ্যা 10, তাহলে আমি টপে থাকতাম। এটা কোনোদিনও সার্ভে তো ঘটেনি, আজ পর্যন্ত আমার চোখে কখনো পড়ে নাই। তারা ধরেন আপনি আমি যেহেতু পৃথিবীর টপ লেভেলে এক্সপার্ট না, তাহলে আমরাও এটা পারবো না, তাহলে এটা ভুলে যেতে হবে। তো রিভিউ সাইকোলজিটির বিষয়টা এরকম। সো দেখতে হবে যে অন অ্যাভারেজ মিনিমাম কে নিয়ে মোটামুটি একটা লেভেলে আছে। সো ওই পরিমাণ রিভিউটা ক্লায়েন্টকে টার্গেট করতে হবে। এখন আপনারা এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন, ভাই আমার তো এখন তো রিভিউ 10টা, তার মানে কি তাহলে ওই ক্লায়েন্টকে আমরা নিব না? অবশ্যই আমরা ওই 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 ক্লায়েন্টকে নিব।
দেন আগে বুঝতে হবে ওই বিজনেসটা কি ফিডব্যাক কত, আমার আলটিমেট গোল কত। আমি যদি দেখি যে এই নিউ ইয়র্ক সিটিতে দেখি র্যান্ডমলি দেখতে পাচ্ছি 212 ফিডব্যাকও র্যাঙ্ক করে আছে, বা 424 212 কেন র্যাঙ্ক করে আছে, এটা আমি আরো ডিটেলস আমি এটা অ্যান্সার করবো হোয়াই। তো এখানে 412 র্যাঙ্ক করেছে 130, তো আমি এভারেজ টার্গেট করতে পারি যে যদি আমি অ্যাটলিস্ট 150 প্লাস ফিডব্যাক নিতে পারি, দেন তাহলে আমি হয়তো এখানে উই ক্যান র্যাঙ্ক ওভার ইয়ার। অ্যাটলিস্ট তার আগে হয়তো আমি খুব একটা বেশি ভালো একটা কম্পিটিশনে যেতে পারবো না। যদি আমরা মেড সার্ভিসটা যদি দেখি, দেখেন 885 ফিডব্যাক, 825 ফিডব্যাক হওয়ার পর সে কিন্তু অনেক নিচে আছে। এটার অনেক অনেক কারণ থাকতে পারে। নাম্বার ওয়ান কারণ দেখতে পাচ্ছি কোনো কিন্তু কিওয়ার্ড ব্র্যান্ড নেমে নাই। আরো আরো অনেক রিজন আছে, আমি সেগুলো আরো ডিটেলস দেখবো। ফিডব্যাক নাম্বার যে সবসময় সবকিছু না, এটাও একটা কিন্তু ইন্ডিকেটর। হ্যাঁ, তো এখানে ফিডব্যাক নাম্বারও কিন্তু সবসময় সবকিছু না। দেখেন এখানে অনেক বড় বিজনেস নাম্বার হওয়ার পরে কিন্তু সে কিন্তু টপে নেই, বাট 130 সেটাকে আউটর্যাঙ্ক করে ফেলছে স্ট্র্যাটেজিক্যালি। সো উইল এক্সপ্লেইন অর এক্সপ্লোর মোর ইন ডিটেলস লেটার অন। আমরা এখানে রিভিউ সংখ্যা রিস্ট্রিক্ট থাকার চেষ্টা করি। আমি চিন্তা করলাম ঠিক আছে, সো এইখানে আমি হয়তো 120 130 হলে হয়তো আমরা কম্পিটিশনের মতো একটা অবস্থা আসতে পারবো। এখন দেখতে হবে আপনি যে ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন সেই ক্লায়েন্ট এক্সিস্টিং বিজনেস কিনা, যে অলরেডি সে ফিডব্যাক পাইতেছে কিনা। দিস ইজ সুপার ইম্পর্টেন্ট টু চেক। আপনি তখন তার রিভিউ ভেলোসিটি গুলো চেক করবেন, তাকে আস্ক করেন যে তোমার এই বিজনেসটা কি রিয়েল ফিডব্যাক না ফেক ফিডব্যাক, তুমি যে ফিডব্যাক গুলো পাইতেছো তোমার অলরেডি কি সার্ভ করতেছো কিনা। তাহলে ক্লায়েন্টকে আপনাকে রিয়েল বাস্তবতা বলেন যে দেখো আমাদের যে সার্ভ আছে, আমি তোমার বাকি কাজগুলো করবো, বাট এই রিভিউ মিনিমাম এত দেওয়া পর্যন্ত কিন্তু তুমি কিন্তু র্যাঙ্ক করতে পারবে না। তো আমাদের ফাস্টার একটু রিভিউ কালেকশন করতে হবে যেন আমরা দ্রুত র্যাঙ্কে আসতে পারি। যদি এখন আপনার বিজনেস নতুন হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? নতুন বিজনেস হলে কোনো ওয়ে নাই, আপনার চেষ্টা করবেন যে ক্লায়েন্টকে বোঝানো যায় ঠিক আছে তুমি লোকাল সার্ভিস অ্যাডস অন করো। আপনি যখন লোকাল সার্ভিস অ্যাড যখন আপনি রান করবেন বেসিকলি, তখন কিন্তু আপনি ট্র্যাকশন পাবেন একটা জিবিপিতে, রিয়েল ট্রাফিক বাড়বে, রিয়েল আপনার অ্যাক্টিভিটি বাড়বে, তখন আপনি রিভিউ যখন পাবেন। সো বেসিকলি তখন কিন্তু আপনার একটা ট্র্যাকশন, যদি জিবিপিতে যদি কখনো অ্যাক্টিভিটি না থাকে, নো ম্যাটার হোয়াট আপনি কত বড় এক্সপার্টই হন আর যত বড় এক্সপার্টই হন, আপনার রিভিউকে কখনো ওই জিবিপিতে কখনো র্যাঙ্ক করাতে পারবেন না যদি আপনার জিবিপিতে ট্র্যাকশন না থাকে। ট্র্যাকশন বলতে বোঝায় রিয়েল অ্যাক্টিভিটি। হ্যাঁ, অনেক সময় লোকাল এলএসএ অ্যাডস কে ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন, যদি এটা আবার সব নিশে জিবিপিতে আবার কিন্তু লোকাল সার্ভিস অ্যাডস সাপোর্ট করে না, সেক্ষেত্রে আপনাকে পিপিসি অ্যাড কে ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন, এবং এটা করতেই হবে। যদি আপনি এটা না করেন সেক্ষেত্রে আপনি এই জিবিপি কোনোদিনও র্যাঙ্ক করবে না, কখনোই র্যাঙ্ক করবে না। আমার ক্ষেত্রে যদি বলি, আমি যে ক্লায়েন্টের যখন কাজ শুরু করছিলাম একটা ক্লায়েন্টের, আমি যেহেতু জিবিপি সাসপেন্ড হলে একটা সার্ভিস দিতাম, এখন আমি সার্ভিসটা দেওয়া অফ রাখছি, মানে আর ভালো লাগে না, বিরক্ত লাগতো। একটা সময় আমি যখন মার্কেটে ছিলাম আমি একটা সার্ভিস দিতাম, জিবিপি সাসপেন্ড হলে জিবিপি গুলো ভেরিফাই করে দিতাম ক্লায়েন্টদেরকে। যেরকম একটা ক্লায়েন্ট আমার কাছে আসলো, সে 1 বছর ধরে চেষ্টা করতেছে, তার জিবিপি সাসপেন্ড হয়ে আছে। তাকে বললাম ঠিক আছে আমি ভেরিফাই করে দিতে পারবো, কত টাকা দিবা? আমি তো তখন রেটও জানতাম না মার্কেটে, বললাম ঠিক আছে $100 দাও। ক্লায়েন্ট তো পুরো খুশি, আমি $100 দিয়ে তাকে জিবিপি ভেরিফাই করে দিলাম। যাই হোক, 1 মাস পরে সে 1 বছর ধরে চেষ্টা করছে, সে পারে নাই। তো ভেরিফাই হইলে সে আমাকে বলতেছে তুমি আর কি কি সার্ভিস দাও? আমি বললাম আমি এসিও সার্ভিসও দেই। তো ঠিক আছে আমার সার্ভিসটা দাও। তো ক্লায়েন্ট তখন তোকে বললাম তোমার তো বিজনেস নতুন, তুমি কিভাবে এখানে মার্কেট করবো? ওকে আমি মিটিং করে বোঝাইলাম যে দেখো তোমাকে আনরিয়ালিস্টিক প্রমিস করে আমার লাভ নেই, তো মিনিমাম একটা লেভেল রেঞ্জ লাগবে যে রেঞ্জে আমরা বিজনেসটা ম্যানেজ করতে পারি। সে তখন বলে যে হোয়াটস দ্য বেস্ট থিং? আমি বললাম তুমি এলএসএ অ্যাডস রান করতে পারো। তখন ক্লায়েন্ট ফার্স্ট টাইম ঠিক আছে আমি স্মল স্কেলে এলএসএ অ্যাডস রান করবো। তো ক্লায়েন্ট রেগুলার এলএসএ অ্যাডস রান করতো। সো প্রোফাইলে যখন ফিডব্যাক আসা শুরু করলো, এটা প্রজেক্ট প্রায় 1 ইয়ার পরে আমরা ট্র্যাকশন পাইছি। আমি যেগুলো জিবি কাজ করি লং টার্মে, এটাতে আমি ট্র্যাকশন পাইছি অ্যারাউন্ড 1 ইয়ার পরে। সে তখন ফিডব্যাক জিবিপিতে রান করা শুরু করলো এলএসএ অ্যাডস। তো রান করার পরে ধীরে ধীরে ট্র্যাকশন যখন পায়, সে তখন ফিডব্যাক করে কালেকশন করে, আবার ফিডব্যাক পায়, আবার কালেকশন করে। আমরা প্রতি মাসে কাজ করে যাচ্ছিলাম। একটা সময় গিয়ে যখন আমাদের ফিডব্যাক সংখ্যা 50+ হয়ে যায়, যেহেতু আমরা এসইওতে অ্যাক্টিভলি কাজ করতেছিলাম বিহাইন্ড দ্য সিনে, তখন কিন্তু আমাদের জিবিপিতে প্রথম ট্র্যাকশন পায়। আমাদের অনেক এস্টাবলিশড বিজনেস আমরা আউটর্যাঙ্ক করে ফেলি, আমাদের এক্সপেকটেশন ছিল না। কারণ এই যে প্রথম 50 ফিডব্যাক, আমাদের রিয়েল ফিডব্যাক, আমরা কিন্তু এটা গুগলকে অ্যাড দিয়ে কিন্তু আমরা আনছি। গুগল কিন্তু অলরেডি বুঝে গেছে বিজনেসটা লিজিট, এবং সব ফিডব্যাকে 5 স্টার ছিল।
আমরা কিন্তু প্রথম 50 যখন ফিডব্যাক হয়েছে তখন কিন্তু আমরা অনেক স্টার বিজনেসকে আউটর্যাঙ্ক করে ফেলি আমরা ওই সময়। তখন তো ক্লায়েন্ট একটু খুবই একটু আনন্দ পাচ্ছে। আর এলএসি আর যেহেতু গ্যারান্টেড অ্যাডস, এটা স্ক্যাম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। যদি ক্লায়েন্ট লিড পায়, ক্লায়েন্ট কিন্তু কাজ অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, তারপর যখন আমাদের 100 ফিডব্যাক হইলো, 50 থেকে 100 খুব বেশি সময় লাগে, কারণ আমরা ততদিনে অর্গানিক রিভিউ, অর্গানিক র্যাঙ্কিং পেয়ে, আমরা তো অর্গানিক র্যাঙ্কিং এর টপে, তখন যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের বিজনেস শো করে। তখন ক্লায়েন্ট গুগলে অ্যাড অফ করে দেয়, তখন বলে আমাদের অ্যাডের দরকার নেই। আমরা টানা 6 মান্থ পরের কোনো অ্যাড চালাইনি। স্টিল 6 মান্থ, পরবর্তী 6 মান্থ শুধু এসইও কাজ রানিং ছিল, কোনো অ্যাড ছিল না, বিজনেস টপ 1-এ ছিল। সো আপনাকে যদি আপনি শুধুমাত্র মনে করেন যে শুধুমাত্র যে আপনি এসইও করেই আপনি র্যাঙ্কে আনবেন, এই চিন্তা ভাবনা বা থিওরিটিক্যাল চিন্তা ভাবনা ভুলে যেতে হবে। আপনাকে প্রয়োজনে অ্যাডও চালাইতে হবে। আর যদি আপনার বিজনেস অলরেডি যদি ডুইং সাম ওয়ার্কস, যে কিছু প্রজেক্ট করতেছে, কিছু কাজ করতেছে, ট্রাই টু কালেক্ট রিভিউ। কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে রিভিউ, আবার যে রিভিউ নাম্বার যে সঠিক বিষয়টা এমন না। ওই যে বললাম যে আমি অনেক সময় 50টা রিভিউ নিয়ে দেখা যাচ্ছে ভালো 200-300 ফিডব্যাকের আমরা আউটর্যাঙ্ক করে ফেলছি। সো এখানে কিন্তু আবার কিছু বিষয় আছে। সো রিভিউর অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে যে রিভিউ ভেলোসিটি কেমন। যে আপনি 800 ফিডব্যাক পাইছেন, প্রতি মাসে কোনো ফিডব্যাক পান না, প্রতি মাসে যে আপনি 2-3টা করে ফিডব্যাক পান, সেটা ইজ মাচ বেটার। যে মাসে হঠাৎ করে আপনি 10টা ফিডব্যাক পেলেন, পরবর্তী 3 মাসে ফিডব্যাক নেই। সো দিস ইজ নট গুড ফর জিবিপি র্যাঙ্কিং। সো রিভিউ ভেলোসিটি যখন ঠিকঠাক থাকে, কম রিভিউ নিয়ে আপনি হয়তো আউটর্যাঙ্ক করতে পারবেন। কিরকম ডাইভিং ডিরেকশন লোকজন রিকোয়েস্ট করতেছে, তারপর জিবিপিতে আপনি রেগুলার পোস্ট করতেছেন কিনা, আপনি রেগুলার টিমেস আপডেট করেন কিনা, এই যে আদার যে অ্যাক্টিভিটি গুলো আছে, এই অ্যাক্টিভিটি গুলো যদি আপনার ঠিকঠাক থাকে, অনেক কম সংখ্যক রিভিউ নিয়েও আপনি আউটর্যাঙ্ক করতে। এখানে যেমন আপনি দেখতেছেন যে 424 ফিডব্যাকে সে হয়তো 212টা ফিডব্যাকে সে আউটর্যাঙ্ক করে ফেলছে। মেবি বিহাইন্ড দ্য সিন আরো অনেক রিজন আছে কিংবা থাকতে পারে। রিভিউ ভেলোসিটি চেক করতে হইতে পারে, যে তারা কেমন রিভিউ পাচ্ছে, কতগুলো পাচ্ছে, কেমন অবস্থায় পাচ্ছে, তাদের অ্যাক্টিভিটি কেমন, ফ্রেশ ইমেজ কেমন আছে কিনা। সো লটস অফ থিং অ্যানালাইজ করে হয়তো বলা সম্ভব। সো দিস ইজ দ্য রিভিউ সাইকোলজি। সো রিভিউ সাইকোলজি হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, আপনার ক্লায়েন্টকে বোঝাইতে হবে। যদি প্রয়োজন পড়ে অ্যাড রান করতে হবে, নাথিং, আমাদের কোনো ওয়ে নেই। আর এখানে বলে রাখি, অনেকে ফেক ফিডব্যাক নেয়। ফেক ফিডব্যাক আমি সাজেস্ট করি না, বা আমি কখনো দেইনি। আমার যেগুলো ক্লায়েন্ট ছিল লং টার্ম, সো আমরা রিয়েল, আপনার চাইলে ফেক ফিডব্যাক দিয়েও ট্রাই করে দেখতে পারেন, বাট ইট ওয়ার্কস, হোয়াট আই ক্যান সি ইট ওয়ার্কস। বাট কখনো নতুন প্রোফাইলে ফেক ফিডব্যাক দিবেন না, এটা সাসপেন্ড হয়ে যাবে। যদি আপনার বিজনেস অলরেডি সাম অ্যাক্টিভিটি, যদি রিয়েল ক্লায়েন্ট থাকে, রিয়েল ট্রাফিক থাকে, দেন আপনি ফেক ফিডব্যাক পুশ করতে পারেন। আপনি শুধুমাত্র ফেক ফিডব্যাক দিয়ে প্ল্যান করেন আমি 100 ফিডব্যাক দিব আর আমি র্যাঙ্ক পাবো, আপনার জিবিপি সাসপেন্ড হয়ে যাবে। সো বি কেয়ারফুল অন ইট। ওকে, সো আমরা রিভিউ সাইকোলজিটা বোঝার চেষ্টা করলাম। দেন প্রক্সিমিটি। আমরা সবসময় গুগলে যে 3টা শব্দ আমরা সব থেকে শুনি, যে প্রমিনেন্স, প্রক্সিমিটি, রিলেভেন্স। রিলেভেন্স কিভাবে কাজ করে এটা আমরা একটু আগে, ব্র্যান্ড নেম, ক্যাটাগরি, তারপরে হচ্ছে এগুলো কিন্তু রিলেভেন্সের আন্ডারে পড়ে। আর এই যে রিভিউ নিয়ে আমরা কথা বললাম, এগুলো কিন্তু প্রমিনেন্স। প্রমিনেন্স মানে আপনি মার্কেটে কত ডমিনেন্ট, আপনাকে কতজন চেনে, কতজন ভালো ফিডব্যাক দিচ্ছে। সো হুইচ ইজ কল্ড প্রমিনেন্স। আর একটা আছে প্রক্সিমিটি, রাইট? প্রক্সিমিটি জিনিসটা কি? প্রক্সিমিটি জিনিসটা অনেক সময় প্রক্সিমিটি, এই যে একটু আগে যে আমি একটা জিনিস বললাম, দেখেন এখানে 800 ফিডব্যাক, অথচ ইন্টারেস্টিংলি আপনাকে এখানে অনেক নিচে দেখাচ্ছে, বাট 130 ফিডব্যাককে সে উপরে দেখাচ্ছে। আপনার কাছে ইন্টারেস্টিং কোশ্চেনটা মনে হলো না, যে এও ক্লিনিং সেট করছে, এটাও ক্লিনিং সেট করছে, এখানেও মানে জিবিপি ক্যাটাগরি, বাট এখানেও কিওয়ার্ড ক্লিনিং আছে, এখানেও কিওয়ার্ড ক্লিনিং আছে, যদিও এখানে এনওয়াইসি আছে, বাট এখানে নাই। বাট ইট সাউন্ডস ইন্টারেস্টিং, ইউনো, যে এটাকে আউটর্যাঙ্ক করে ফেললো, বিষয়টা একটু কেমন, একটু অকওয়ার্ড না? এখানে কোনো কিছুই অকওয়ার্ড না, কারণ এখানে যে বললাম প্রমিনেন্স অনেক সময় প্রক্সিমিটিকে, রিভিউ সংখ্যা সবকিছুকে হার মানাবে। এই যে আমার এখানে গোল যে নীল তীর চিহ্নটা দেখাইতেছে, এটা কিন্তু আমার পজিশন এই মুহূর্তে। আমি এখান থেকে যাকে সার্চ করব, যে আমার ক্লোজ, তাকেই গুগল আগে দেখাবে। এ কত বড়, কত প্রক্সিমিটি, সেইটা বড় বিষয় নয়, এটা কখনোই বড় বিষয় নয়। সো হুইচ ইজ অ্যানাদার সুপার ইম্পর্টেন্ট থিং। তো দেখেন এইখানে যে আশেপাশে বিজনেস গুলো আছে, কিন্তু রিভিউ সংখ্যা কম, বাট স্টিল দে গেট প্রায়োরিটি। 31 নম্বর ফিডব্যাক নিয়ে একটু আগে আমরা যেটা বললাম, যে কি ব্যাপার, আমরা 31 নম্বর ফিডব্যাক, মেড সার্ভিস টেবিকো, দেখি এটা কোথায়, দেখেন, আচ্ছা মেড সার্ভিস টেবিকো এটা কোথায় আছে,
যদি এটা দেখানোর কথা না, এটা আবার র্যাঙ্কে নেই। আর একটা কারণ হচ্ছে মেইড সার্ভিস ট্যাবিকোতে প্রবলেম হচ্ছে কি, কিওয়ার্ড মিসিং। আসলে মেইড আছে তো, দেখি নিচে মেইড, এই দেখেন, না মেইড সার্ভিস ট্যাবিকো, ট্যাবিকো কোথায় যে আছে, এই যে, না এটাও না, এই যে 31 নম্বর ফিডব্যাক নিয়েও সে কাছাকাছি, খুব বেশি ফিডব্যাক তার নাই, তারপর সে একটু কম্পিটিশন করার চেষ্টা করতেছে। অনলি দ্য রিজন ইজ লাইক প্রক্সিমিটি। এখানে প্রক্সিমিটিতে সে প্লে প্লে ইয়ে, এটা এই বিজনেস যদি আমি যদি ওনার হইতাম, তাহলে আমি এখানে ক্লিনিং সার্ভিসটা ইনক্লুড করার চেষ্টা করতাম, বা নিউ ইয়র্ক সার্ভিসটা ক্লিনিং ইনক্লুড করার চেষ্টা করতাম। তাহলে অ্যাটলিস্ট আমি এই এই কাছাকাছি লোকেশনে কিন্তু আমি যে কোনো বড় বড় বিজনেসকে আউটরেঙ্ক করে ফেলতে পারতাম। শুধুমাত্র একটা রং স্ট্র্যাটেজি থাকার কারণে এই বিজনেসটা কিন্তু আউটরেঙ্ক করতে পারতেছে না। অনলি ওয়ান রং আইডিয়া। সে তার কাছে মনে হচ্ছে মেইড আর ক্লিনিং তো সেম জিনিস, এটা কখনোই সেম জিনিস না। সো আপনি যদি প্রমিনেন্স যদি থাকে, ঠিকঠাক থাকে, যদি আপনার আদার ইম্পেরিক্যাল সেটিংস যদি ঠিকঠাক থাকে, আপনি দেখেন ডেফিনেটলি যে কোনো বড় বড় বিজনেসকে আপনি আউট র্যাঙ্ক করে ফেলতে পারবেন। এই কারণে এখানে 424টা দেখেন, এটা কিন্তু বিজনেসটা অনেক দূরে আছে। মেইড যে সিএনসি, এগুলো কিন্তু শো করতেছে না, বাট এগুলো কিন্তু বড় বড় বিজনেস, 825 বিজনেস। তারপরে কিন্তু প্রক্সিমিটি এখানে মোস্টলি প্লে করতেছে, কারণ প্রক্সিমিটি এখানে প্লে করবেই। সো এখানে গুগল একটা টেন্ডেন্সি, সো এখানে বিষয়টা কি এমন, যেমন আমার বাসার পাশে একটা গ্রোসারি আইটেম আছে, হার্ডলি মনে হয় এখান থেকে যদি সার্চ করি 70 মিটার হয়। আমার শহরে হয়তো আরো 100 ঠিক না, আরো 4-5টা গ্রোসারি শপ আছে, আরো ইয়ে বেশি হবে আসলে, 10-15টা গ্রোসারি আইটেম আছে। তো আমি যদি গুগলে সার্চ করি গ্রোসারি আইটেমস বা গ্রোসারি শপ নিয়ার মি, আমার কিন্তু আমার পাশেরটা শো করবে। সো আপনার যদি বাকি সেটিংস ঠিকঠাক থাকে, প্রক্সিমিটি সবসময় রিভিউ কাউন্টকে বিট করে। প্রক্সিমিটি সবসময় অ্যাটলিস্ট আপনার যদি এই সেটিংস গুলো ঠিক থাকে, ব্র্যান্ড নেম যদি ঠিক থাকে, ক্যাটাগরি যদি ঠিক থাকে, যদি আপনার স্টোরফ্রন্ট বিজনেস কিওয়ার্ড ইন্টেন্ট যদি ঠিক থাকে, তাহলে আপনি অ্যাটলিস্ট কিছু লিড পাবেন, অ্যাটলিস্ট কিছু লিড পাবেন। এখন যদি আপনার বিজনেস যদি হয় মনে করেন abc.com, যেখানে ক্লিনিং ব্লিনিং কোনো কিছুই নেই, তাহলে কিন্তু আপনি ওখানে র্যাঙ্ক পাবেন না। So which is really important thing. So sometimes proximity beats review count. Sometimes না, এটা ম্যাক্সিমাম সময়, সব সময় হবে। আপনার আশেপাশে র্যাঙ্কিং আপনি সবার আগে পাবেন, তারপরে আপনি দূরে দূরে গিয়ে র্যাঙ্ক পাবেন। সো প্রক্সিমিটি, প্রমিনেন্স, রিলেভেন্স যখন আপনার ধীরে ধীরে বাড়বে, আপনি তত ধীরে ধীরে র্যাঙ্ক পাবেন। তো ডেফিনেটলি কেউ যদি এখান থেকে, যদি আমি সার্চ করতেছি যে হোম ক্লিনার, ডেফিনেটলি এই বিজনেসকে আমাকে এখানে শো করবে না। দ্যাটস প্রিটি লজিক্যাল। তো আপনি কোথা থেকে সার্চ করতেছেন, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট থিং, রাইট? আমি যদি আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। আমি যদি ট্যাম্পা ম্যাপ লিখে যদি গুগলে সার্চ করি ট্যাম্পা, সো ট্যাম্পার ম্যাপ, আপনি নিউ ইয়র্ক সিটিকেও দেখতে পারেন। সো ট্যাম্পার ম্যাপটা যদি ভালো করে খেয়াল করেন, এই মুহূর্তে দেখেন ট্যাম্পার ম্যাপটা একটা নদীর মতো। সো এই মাথা থেকে ঘুরে, এই মাথা থেকে ঘুরে, এই মাথা ঘুরে, এই মাথা থেকে ঘুরে, এই মাথাতে আসছে। সো আপনার বিজনেস ফর সাম রিজনস এইখানে, আপনি ট্যাম্পাতে আপনার যে বিজনেসটা রেজিস্টার্ড বিজনেস আছে, অ্যাড্রেস লোকেশন, আপনার বিজনেসটা ঠিক এই মুহূর্তে এখানে। আপনি কি আশা করেন যে আপনার এখানে বিজনেস রেজিস্টার্ড মানে কি আপনি পুরো ট্যাম্পা সিটিতে র্যাঙ্ক পাবেন? কখনোই পাবেন না, নেভার এভার। সো আপনাকে দেখতে হবে যে ইভেন অনেক সময় কিছু ক্ষেত্রে বিজনেস হয় যে বিজনেস একদম শেষ মাথায় রেজিস্টার করা আছে, তারপর ক্লায়েন্ট বলছে আমি তো লিড পাইতেছি না, র্যাঙ্ক পাইতেছি। তুমি যে বাবা এই যে সমুদ্রের শেষ মাথায় যে বিজনেস রেজিস্টার করছো, তোমার তো যদি আমি এখানে সার্কেল ক্রিয়েট করি, সাপোজ 5 কিলোমিটার যদি আমি সার্চ করি, তোমার তো প্রক্সিমিটি এখানেই শেষ, তুমি র্যাঙ্কটা পাবা কেমনে এখানে? ফর এক্সাম্পল তুমি প্রক্সিমিটি তোমার এখানেই শেষ, তুমি র্যাঙ্কটা পাবা কোথায় এখানে? আর তোমার তো এখানে বাড়ি ঘরই নেই, তোমার এখানে র্যাঙ্ক করে লাভ কি? ইভেন এগুলো ক্ষেত্রে আপনি র্যাঙ্ক করলেও আপনি এখানে কোনো প্রকার লিড পাবেন না। তো আপনাকে বিজনেস নেওয়ার আগে বিজনেসটা কোথায় রেজিস্টার করা আছে এটাও কিন্তু আপনাকে দেখতে হবে, হুইচ ইজ সুপার ইম্পর্টেন্ট। আপনার বিজনেস যে শেষ মাথায় হয়, তাহলে কি আপনি র্যাঙ্ক পাবেন? বা ইভেন র্যাঙ্ক পাইলেও কি আপনি লিড পাবেন? লিড পাবেন না। সাধারণত ডাউন টাউনে যদি আপনার বিজনেস হয়, এই জায়গাগুলো টেম্পার খুব বিজি এরিয়া, খুবই বিজি এরিয়া। তো দেখতে হবে যে আপনার বিজনেস লোকেশনটা কোথায়, প্রক্সিমিটি কোথায়। কারণ প্রক্সিমিটি, কারণ আপনি একটু আগে আমরা বললাম যে আমার এইখানে যে বিজনেস থাকে তাকে গুগল র্যাঙ্ক দিবে। তো ডেফিনেটলি আপনি এক্সপেক্ট কখনোই করেন না যে আপনার বিজনেস যদিও টেম্পা সিটিতে হয়েও থাকে, ইভেন ইউর বিজনেস ইন দ্য টেম্পা সিটি, সো ইউ ডোন্ট এক্সপেক্ট দ্যাট আপনি এইখান থেকে গিয়ে একেবারে এইখানে গিয়ে র্যাঙ্ক করবেন। এটা এটা ভাই কখনোই হবে না। এই যে বিজনেস গুলো যে এখানে আছে, এগুলো কি মুড়ি খাবে এরা? বাকি বিজনেস কি মুড়ি খাবে? সো ট্রাই, থিঙ্ক লজিক্যালি, আপনি র্যাঙ্ক করতে পারবেন না তো ভাই।
ইটস নট পসিবল। আপনার যদি এতই শখ থাকে, ক্লায়েন্ট যদি স্কেল করার চিন্তা থাকে, যেমন আমার ট্যাম্পা সিটিতে আমার কিন্তু নিজস্ব বিজনেস আছে, আমি যে ক্লায়েন্টে কাজ করি ট্যাম্পা সিটি, এখানে আমি ট্যাম্পা সিটি আমার একটা ভালো আইডিয়া আছে। আমি কি করছি, ট্যাম্পা সিটিকে 2 ভাগে ভাগ করছি, এটা একটা এটা একটা, হ্যাঁ। So, 2 ভাগে ভাগ করছি, আমি 2টা জিবিপি ক্রিয়েট করছি। একটা জিবিপি হচ্ছে এইখানে, একই বিজনেস, শুধু ডিবিএ ক্রিয়েট করছি, আর একটা বিজনেস আছে এইখানে। ক্লায়েন্টকে বোঝাতে সক্ষম হয়েছে, দেখো আমি যে দুইটা যে 2 লোকেশনে না নেই, তাহলে কিন্তু আমি তোমার পুরো ট্যাম্পা সিটি কভার করতে পারবো না, বিকজ আমি তাকে লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করছি মিটিং করে। দেন ক্লায়েন্ট ওয়াজ কনভিন্স যে ঠিক আছে তুমি 2টা জিবিপি খোলো। তখন আমি 2টা জিবিপি খুললাম অফিস ভাড়া নিয়ে, এবং 2টা জিবিপি আমার র্যাঙ্কে আছে। কারণ প্রক্সিমিটি উইল প্লে রোল। আপনার এটা, আপনি কোনো সুপারম্যান না যে আপনি এখানে বিজনেস রেজিস্টার করে আপনি এক্সপেক্ট করতেছেন আমি শেষ মাথা থেকে লিড পাবো। দ্যাট ফরগেট অ্যাবাউট দিস। যদি কেউ প্রমিস করে থাকে, আই ডোন্ট এগ্রি দ্যাট। হয়তো সে আমার থেকে অনেক বেশি জানতে পারে, তাহলে গুগলের সকল রুলসকে সে ভায়োলেট করবে। এটা কখনোই পসিবল না, বা এটা হবে না। সো প্রক্সিমিটির কারণে আপনি চাইলে অনেক সময় 2টা 3টা, আপনি যদি নিউ ইয়র্ক সিটিটাও দেখেন, খুবই মানে মানে আজব একটা বিষয় আর কি। নিউ ইয়র্ক সিটিটাও দেখবেন যে কোথায় কোথায় নদীর মতো 2 ভাগে ভাগ হয়ে গেছে, বা নদী দিয়ে ভাগও আছে। নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক না। সো আপনি নিউ ইয়র্ক সিটিতে হল, আমি জানি না এখানে নিউ ইয়র্ক ইয়ে কেন আসতেছে না, বাট নিউ ইয়র্ক সিটিতে 2টা ভাগে ভাগ করা আছে ম্যাপে। সো আপনি যদি চান যে আপনি এই এরিয়াতে আপনি র্যাঙ্ক পাবেন, তাহলে কিন্তু আপনি অপর এরিয়াতে করতে গেলে আপনাকে কিন্তু আবার নতুন জিবিপি খুলতে হবে। আপনি চাইলে অনেক জিবিপি খুলতে পারেন। আমি এরকম অনেক বিজনেস দেখাতে পারবো, তাদের কিন্তু অনেক 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 জিবিপি আছে, একই সিটিতে 3টে 4টে করে জিবিপি আছে। সো এটা কোনো ম্যাটার না। আপনি চাইলে জিবিপি খুলে খুলে আপনি র্যাঙ্ক পাবেন। কারণ গুগল আপনাকে বাউন্ড করে দিচ্ছে যে আপনি চাইলেও ওখানে গিয়ে র্যাঙ্ক পাবেন না। সো দিস ইজ সুপার ইম্পর্টেন্ট। সো প্রক্সিমিটি নিয়ে আপনাকে প্লে করতে হবে, বিজনেস কোথায় আছে, কোন লোকেশনে আছে, ম্যাপ দেখে বের করতে হবে, সেখানে কোনো রেসিডেন্সিয়াল এরিয়া কতটুকু আছে, এগুলো কিন্তু দেখতে হবে। দিস হুইচ ইজ সুপার ইম্পর্টেন্ট থিং। এগুলো কিন্তু আমরা অনেকে ইগনোর করার পরে কি অন্ধের মতো কাজ শুরু করে দেয়। 3 মাস পরে দেখা যাচ্ছে এটা আমার র্যাঙ্ক হচ্ছে না। তোমার বিজনেস তো র্যাঙ্ক করার জন্য রেডি না আসলে। অলরাইট, আমরা মোটামুটি এটা বুঝে গেছি যে রিভিউ সাইকোলজি, প্রক্সিমিটি, অ্যান্ড দেন আমরা আসি ল্যান্ডিং পেজ অপটিমাইজেশনস। সো ল্যান্ডিং পেজ যখন আমরা অপটিমাইজেশন করি বেসিকলি, সো আমরা অনেক সময় অনেক কিছু ভুল করি। সো বেসিক্যালি দেখা যাচ্ছে আমাদের ক্যাটাগরির সাথে আমাদের কোনো অ্যালাইন থাকে না। যেমন গুগলে যে বললাম যে একটু আগে, রিলেভেন্সকে গুগল সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। যে আমি এদের ওয়েবসাইট গুলোতে যাই, ফর এক্সাম্পল, যদি আপনি দেখতে পাবেন যে ওই ওয়েবসাইট গুলো এমন ভাবে বিল্ড করা আছে যে আপনি যদি জানতে দেখবেন যে হোম ক্লিনিং সার্ভিস, তারা কিন্তু ক্যাটাগরি লেগে টাইটেল রাখার চেষ্টা করছে, হ্যাঁ। সো ক্যাটাগরি গুলো দেখবেন যে তাদের টাইটেলই আছে, বা আমরা যখন টাইটেল ক্রিয়েট করি তখন দেখা যাচ্ছে আমাদের টাইটেলে কোনো ক্যাটাগরি থাকে না। সো বেসিক্যালি এগুলোকে আপনি একটু খেয়াল করবেন, যে অফিস ক্লিনিং, হোম ক্লিনিং বা মেড ক্লিনিং যেগুলো আপনি টার্গেট করেন, ক্যাটাগরিকে যেন আপনার টাইটেলে থাকে, হুইচ ইজ সুপার সুপার ইম্পর্টেন্ট। আপনার হোম পেজে যতগুলো সার্ভিস আপনি টার্গেট করতেছেন, ওই সার্ভিস গুলোর ডেডিকেট ল্যান্ডিং পেজ আছে কিনা, এটা আপনি খেয়াল করবেন। যদি আপনি ডেডিকেট ল্যান্ডিং পেজ থেকে, ডেফিনেটলি আপনি প্রায়োরিটি পাবেন। যদি আপনার ল্যান্ডিং পেজ না থাকে, আপনি গুগলের কাছে প্রায়োরিটি কম পাবেন। তো চেষ্টা করবেন যেন প্রত্যেকটা লোকেশনে ডেডিকেটেড যে সার্ভিসগুলো আপনি কাজ করতেছেন, ডেডিকেট যেন ল্যান্ডিং পেজ থাকে, হুইচ ইজ সুপার ইম্পর্টেন্ট থিং। থার্ড যে থিংটা হচ্ছে যে অনেক সময় আমরা জিবিপি এর ল্যান্ডিং পেজে লিঙ্ক আপই করি না। এটা অনেকে মেজর একটা মিস্টেক করে। লিঙ্ক আপ করতে হবে, এবং লিঙ্ক আপ শুধু না, অনেকে মনে করে যে ম্যাপ এমবেড করে আমরা রাখি। সো শুধু ম্যাপ এমবেড করলে হবে না, আপনাকে HTML বা টেক্সটেবল ম্যাপও করতে হবে। গুগল কিন্তু জাভাস্ক্রিপ্ট রিড করতে পারে না। তো শুধুমাত্র যদি আপনারা এরকম করে ওই মনে করেন টুলস বা প্লাগইন দিয়ে যদি আপনারা শুধুমাত্র করেন, তার মানে এই ফিডব্যাক গুলো প্লাগইন দিয়ে করছে, গুগল কিন্তু রিড করতে পারবে না। হ্যাঁ, সো গুগল কিন্তু এগুলো রিড করতে পারে না। সো বেসিক্যালি আপনারা চেষ্টা করবেন যেন HTML এ যেন আমরা এগুলো শো করতে পারি। এটা কিন্তু খুব বেশি বেটার প্র্যাকটিস। যেমন এগুলো রিভিউ নাম্বার দিচ্ছেন, এটা কিন্তু গুগল সাধারণত রিড করতে পারে না। গুগল সাধারণত স্কিপ করে, বা সার্ভার সাইড রেন্ডারিং গুলো হয়তো গুগল এটা রিড করতে পারবে। সাধারণত আমরা CSR করা থাকে, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করা থাকে। তো আর প্লাগইন গুলো সাধারণত সার্ভার সাইড রেন্ডারিং করাও যায় না। যে প্লাগইন থেকে যেই যেমন এই ফিডব্যাকটা তারা হয়তো ম্যানুয়ালি পুট করছে। দিস ইজ সুপার, খুবই ভালো একটা প্র্যাকটিস। যদি আপনি এটা যদি প্লাগইন থেকে আনেন, হুইচ ইজ নট গুড। যেমন
এখানে প্লাগইন থেকে আসছে। সো এগুলো ছোট ছোট গ্যাপ থাকে, কারণ এগুলো প্লাগইন গুলোকে আপনি চাইলেও সার্ভার সাইড রেন্ডারিং করতে পারবেন না। হ্যাঁ, যেমন এখানে আবার এইচটিএমএল লিঙ্কিং করে রাখছে, সি দ্য অল রিভিউস, দ্য ম্যাপের লিঙ্ক দিয়ে রাখছে। এটা বললাম যে এইচটিএমএল লিঙ্কিং করার চেষ্টা করবেন, কোনো প্রকার প্লাগইন ইউজ করা থেকে বিরত থাকবেন। এটা খুবই ইম্পর্টেন্ট আসলে। তারপরে যদি আমি বলি যে এইখানে, আচ্ছা আমি একটা সাইট দেখাই, আই হোপ ইজি হবে আর কি, কিভাবে রেন্ডারিং করবেন, কিভাবে এইচটিএমএল লিংক আপ করবেন। হ্যাঁ, সো এখানে একটা সাইট যদি বলি, যেমন হোয়াট আওয়ার ক্লায়েন্ট সেজ, এগুলো কিন্তু আমার হাতে পুশ করা, জিমেল থেকে আনছি বাট হাতে পুশ করা। হ্যাঁ, এটা একটা বিষয়। আর যদি নিচের দিকে আমরা নামি, ফর এক্সাম্পল, সেইখানে যে ম্যাপ, এটা কিন্তু এইচটিএমএল ম্যাপ দেওয়া আছে, প্লাস কিন্তু আমার এখানে লিংক আপ করা আছে ম্যানুয়ালি। হ্যাঁ, ডাইরেকশনস, ম্যাপস, এইভাবে আপনারা চাইলে ম্যাপ ইনভেট করতে পারেন। আর আপনার জিবিপির যে ইনফরমেশন গুলো আছে, যেমন অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে হচ্ছে এই যে অপারেশন আওয়ার, বিজনেস আওয়ার, এগুলো কিন্তু হুবহু রাখার চেষ্টা করবেন। এখানে যে কোনো প্রকার কম বেশি হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু র্যাঙ্কিং এ আপনার ইফেক্ট পড়বে। দিস ইজ সুপার সুপার ইম্পর্টেন্ট থিং, দিস ইজ সুপার ইম্পর্টেন্ট থিং। এই জায়গাগুলোতে অনেকে ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন মিস করে। আর আরেকটা যে জায়গাতে মিস করে, যে জায়গাটা আমি দেখানোর চেষ্টা, লোকেশন পেজ স্ট্র্যাটেজি। অনেকে চায় যে নেইবারহুড পেজ, সবাই শুনছে আসলে নেইবারহুড পেজ আমরা ক্রিয়েট করব, গুগলের কাছে একটা ভালো প্রায়োরিটি পাবো। নেইবারহুড পেজের ক্ষেত্রেও যে আমি যে স্ট্র্যাটেজিটা বলবো, আপনারা মনে করেন আপনারা যদি সিম্পলি চ্যাট জিপিটিতে যান, যে ক্যান ইউ গিভ মি নেইবারহুড লোকেশন নেমস অ্যারাউন্ড টাম্পা, ওকে। তো আপনি লিখে সার্চ করলে গুগলে অনায়াসে কিন্তু এরকম 2-4টা 5টা 20টা 100টা হয়তো আপনি নেইবারহুড লোকেশন পাবেন। বাট আপনি যখন চিন্তা করে দেখছেন যে এই নেইবারহুড পেজ গুলো কি আসলেই আপনার কাজে আসবে কিনা, এটা একটা বড় মিস্টেক আমি দেখছি। কারণ একটু আগে যে আমি যে বিষয়টা একটু আগে যে বিষয়টা আপনাকে আমি ম্যাপ ডেভেলপারে আপনাকে দেখাই, ম্যাপ ডেভেলপারে একটা জিনিস দেখাই। সো আমি এখানে যে কোনো একটা বিজনেসের অ্যাড্রেস কপি করে আনি। সাপোজ এই বিজনেসটাকে আমরা ইনভেস্টিগেট করতেছি, এই মুহূর্তে আমি এর অ্যাড্রেসটা কপি করি। আচ্ছা, ডিরেকশনে যাই, এর অ্যাড্রেসটা নেই। ফর এক্সাম্পল, এটা ম্যাপ ডেভেলপারে দিলাম, অ্যাড্রেসটা কপি করলাম, নিউ সার্কেল। আচ্ছা, ওকে। সো হোম ক্লিনিং, এটা বাদ দিই, রিমুভ, নিউ সার্কেল দিলাম। ওকে, দ্যাটস ফাইন, সুপার। আমরা 1 কিলোমিটার করি, রিমুভ। ধরেন আমরা সাপোজ আমি চাইতেছি 1 কিলোমিটার রেঞ্জে আমি র্যাঙ্ক করব। এখন নিউ ইয়র্ক সিটি তো ভাই অনেক বড়। এখন ধরেন আপনি চ্যাট জিপিটির কাছে গেছেন, যাওয়ার পরে আপনি চিন্তা করতেছেন, আরে চ্যাট জিপিটি বলছে এটা একটা, তার হচ্ছে একটা নেইবারহুড এরিয়া, এটা একটা নেইবারহুড এরিয়া, এটা একটা নেইবারহুড এরিয়া, এটা একটা নেইবারহুড এরিয়া। ভাই, এইখানে নেইবারহুড এরিয়া ক্রিয়েট করে আপনার লাভ কি আমাকে বোঝান তো। আপনি তো র্যাঙ্ক করতে চাইতেছেন, আপনি তো প্রক্সিমিটি আছে, গুগলের প্রক্সিমিটি রুলস আছে, আপনি চাইতেছেন আমি 1 কিলোমিটার রেঞ্জে, গুগলের কাছে আপনি একটা প্রমিস করছেন যে আমি এই 1 কিলোমিটার রেঞ্জে আমি র্যাঙ্ক করবো ফর ফর সাম ইনস্টেন্স। অথচ আপনি লোকেশন পেজ ক্রিয়েট করতেছেন আউট অফ দ্য সার্কেলে গিয়ে। ডাজ ইট রিয়েলি মেক সেন্স অ্যাকচুয়ালি? আমাদের অনেক সোকল এসিও গুরুর আমি ভিডিও দেখছি, তারা লোকেশন পেজ ক্রিয়েট করে, তারা নিজেও জানে না তারা কেন লোকেশন পেজ ক্রিয়েট করতেছে, কিভাবে করতেছে। এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, এটা নিয়ে যদি ইনশাল্লাহ সময় হয় আমি আরেকদিন কথা বলবো লোকেশন পেজ নিয়ে। সো আই হ্যাভ সাম আইডিয়াস অ্যাকচুয়ালি হাউ টু ক্রিয়েট লোকেশন পেজ। এটা নিয়ে আমি হিউজ টাইম একসময় স্পেন্ড করছি, হয়তো 6-7 মাস স্পেন্ড করছি লোকেশন পেজ নিয়ে। এটা নিয়ে কথা বললে হয়তো সময় আরো 2-3 ঘন্টা সময় লাগবে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট পার্ট অ্যাকচুয়ালি। সো আমি এতটুকু বলতে চাচ্ছি, লোকেশন পার্ট ভাই ক্রিয়েট করবেন। আপনি চাইছেন আমি এই সার্কেলে 1 কিলোমিটার র্যাঙ্ক করতে চাচ্ছি, এটা আমার সার্কেল এরিয়া ফর সাম ইনস্ট্যান্স, বাট আপনি লোকেশন পেজ ক্রিয়েট করতেছেন আউট অফ দ্য সার্কেলে গিয়ে। হাউ দ্যাট কামস অ্যাকচুয়ালি? ইউজ ইউর ব্রেন অ্যাকচুয়ালি। সো আপনি যে অন্ধের মতো যে কাজ করেন, সারা জীবনে যে কাজ করেন, আপনি কখনো র্যাঙ্ক পাবেন না। এই এরিয়াগুলো আপনার টার্গেটেড এরিয়া না তো, আপনি শুধুমাত্র এই এরিয়াতে আপনি টার্গেট করছেন, আপনি এখানে র্যাঙ্ক পাবেন। সো গো ফর ইট অনলি। এখানেই শুধু আপনি সার্ভিস এরিয়া পেজ ক্রিয়েট করেন, সরি লোকেশন পেজ বা নেইবারহুড পেজ, যেটাই আপনি বলেন, যেভাবে বলেন, শুধু এখানে ক্রিয়েট করেন, কোনো কোনো জায়গায় ক্রিয়েট করার প্রয়োজন নাই তো। সো আপনি এখানে খুব ভালো কিছু করতে পারবেন না আসলে।
ইন্টারনাল লিঙ্কিং হুইচ ইজ সুপার ইম্পর্টেন্ট। লোকাল এসইওতে ইন্টারনাল লিঙ্কিং এর একটা প্ল্যান থাকতে হবে। আপনারা সাইলো নিয়ে কাজ করতে পারেন, আমরা এখানে লিখতে ভুলে গেছি। সাইলো হাব নিয়ে কাজ করতে পারেন, এটা খুব ভালো কাজ করে। সাইলো হাব আর হাব অ্যান্ড স্পোক বলে অনেকে। আপনারা এই লজিকগুলো কাজে লাগায় আপনারা কাজ করতে পারেন। আপনারা সাইলো করলে কিন্তু আপনাদের কন্টেন্ট কস্ট কম আসবে। আপনার খুব দ্রুত আপনি র্যাঙ্ক জুস বা লিঙ্কের জুস আপনি পাস করতে পারবেন, এবং এটা আপনাদের জন্য কন্ট্রোল করা খুব ইজি হয়ে যাবে। সেগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় ইউটিউবে গুগলে সার্চ করলে অথবা অনেক ভালো ভালো হাব অ্যান্ড স্পোক এসপিওকে সো ভালো ভালো জায়গাতে হয়তো আপনি গেলে হয়তো এগুলো ভিডিও পাবেন। সো হাব অ্যান্ড স্পোক ক্রিয়েট করতে পারেন। কারণ আপনার সাইলো যে করতে হবে বিষয়টা এমন না। সাইলো করলে আপনার কন্টেন্ট কস্ট কম আসবে, লিঙ্ক বিল্ডিং এর কস্ট কম আসবে। এটা কেন কম আসবে? সো বেসিকলি এটা যদিও আমাদের লিঙ্ক বিল্ডিং নিয়ে কথা বলার লজিক না, আমি একটু মানে এক্সপ্লেন করি আর কি উইদিন এ শর্ট, আপনাদের বুঝতে সুবিধা হবে। হাব অ্যান্ড স্পোক জিনিসটা কি যদি আমরা এখানে দেখি, হাব অ্যান্ড স্পোক মানে হচ্ছে আমার হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার একটা সার্ভিস স্পেস ফর এক্সাম্পল। কারণ আমি 3টা সার্ভিস নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে অফিস ক্লিনিং, বললাম যে হোম ক্লিনিং, বললাম যে ওয়ান টাইম ক্লিনিং, একটা দিলাম এয়ারবিএনবি ক্লিনিং। ধরেন আপনি এখানে 4টা ব্লক ক্রিয়েট করছেন ফর এক্সাম্পল, ব্লক। সো এটাকে ব্লক ক্রিয়েট করছেন, 4টা ব্লক ক্রিয়েট করছেন এখানে। এখানে 4টা ব্লক ক্রিয়েট করছেন, ব্লক পোস্ট। এখানে তাহাবাই আছে যারা সিমেন্টিকেশনে কাজ করে। সো এই কনসেপ্টটা অন্য কোনো ইয়ের সাথে মিলানোর কোনো প্রয়োজন নেই আসলে। বেসিক্যালি আমাদের লোকাল এসিতে ব্লক পোস্ট খুব একটা বেশি লাগে না। হ্যাঁ, সো বেসিক্যালি আমরা চেষ্টা করি কন্টেন্ট কস্ট যত কম আসবে। সো প্রত্যেকটা এসির থিম ডিফারেন্ট আছে, প্রত্যেকটা লজিক ডিফারেন্ট আছে। তো সেটার সাথে মিক্স আপ করে মানে পরবর্তী থেকে তালগোল পাকানোর কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি দিতে পারেন, আপনি সিমেন্টিক এসিও ফলো করতে পারেন, হোয়াট এভার স্ট্র্যাটেজি ইউ আর। বাট আমি যেটা দেখছি হাব অ্যান্ড স্পোকে কন্টেন্ট কস্ট অনেক কম লাগে। কেন কম লাগে আমি বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন এই পেজের জন্য আপনি 3-4টা টার্গেট করে ব্লগ পোস্ট ক্রিয়েট করলেন। হ্যাঁ, ব্লগ পোস্ট ক্রিয়েট করার পরে যে এগুলো হবে ইন্টারনালি লিঙ্ক আপ করা থাকবে। ধরেন সবার লিঙ্ক আপ করা আছে একটা ব্লগ পোস্ট, আমি মূল সার্ভিস পেজকে আমি দিয়ে দিলাম। তাহলে এই 4টার যে পরিমাণ লিঙ্ক জুস তারা এই সার্ভিস পেজকে লিঙ্ক করে, বা এইখান থেকে ধরো সাপোজ আমি 1টা বা 2টা ব্লগ পোস্টে স্যাম্পল লিঙ্ক ব্যাক করে রাখলাম, একটা আমি হাব ক্রিয়েট করলাম। হ্যাঁ, একটা হাব ক্রিয়েট হলো। তার মানে এখন আমি যদি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি ফর এক্সাম্পল, আমি একটা ব্যাকলিঙ্ক এক্সটার্নাল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলাম এই ব্লগ পেজকে টার্গেট করে। হ্যাঁ, এই ব্লগ পেজকে টার্গেট করে যখন আমি একটা ব্যাকলিঙ্ক যখন এক্সটার্নাল লিঙ্ক যখন পুশ করবো, সাথে সাথে কিন্তু পুরো সাইলোটাতেই লিঙ্ক জুস পাস হবে। নট অনলি দি সার্ভিস পেজ, প্রত্যেকটা ব্লগ পোস্টে লিঙ্ক জুস পাস হবে, প্রত্যেকটা ব্লগ পোস্ট ট্র্যাকশন পাবে, এবং এই 4টার আবার যুক্ত হয়ে আবার এইটাতে লিঙ্ক জুসটা ফাইনালি সার্ভিস পেজে আসবে। এই কারণে বললাম যদি আপনি প্রপার সাইলো যদি বিল্ড করতে পারেন আপনার কস্টিং অনেক কম আসবে, লিঙ্ক বিল্ডিং এর কস্ট কম আসবে। নতুবা অথবা আপনাকে ডিরেক্টলি সার্ভিস পেজে এসে লিঙ্ক বিল্ডিং করতে হবে। এখানে যদি মনে করেন লিঙ্ক লাগতে আমার 5টা, তাহলে আমাকে এখানে ডিরেক্ট যদি আমি সার্ভিস পেজকে টার্গেট করে লিঙ্ক যদি আমি করি, তাহলে লিঙ্ক লাগবে আমার 7টা থেকে 8টা। এখানে কন্টেন্টও বেশি লাগবে, লিঙ্কও বেশি লাগবে। যদি আমি হাব ক্রিয়েট করি, তাহলে হাব থেকে যদি লিঙ্ক গুলো আসতেছে, তাহলে প্রত্যেকটাতে লিঙ্ক জুস সিমান্টিক্যালি পাস হবে, এবং একটা ভালো একটা ওয়ে। সো দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস বেটার অ্যাকচুয়ালি। আর যদি আপনি চান ডিরেক্টলি সার্ভিস পেজেও লিঙ্ক ব্যাক করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। আর ব্যাকলিঙ্ক নিয়ে যদি আমার এটা ক্লাস না, বেসিক্যালি আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম। আর যদি আপনি সিমান্টিক এসইও অ্যাপ্রোচ যদি ফলো করতে পারেন, হুইচ ইজ রিয়েলি গুড। আপনার এন্টিটি অ্যাট্রিবিউট ভ্যালু ধরে ধরে আপনি ব্লগ পোস্ট করবেন, আপনি লিঙ্ক জুস পাস করবেন। সো এটা সিমেন্টিক এসে আরো ভালো আছে। যদি আপনার কন্টেন্ট কস্ট অনেক বেড়ে যাবে, যদি আপনার মনে হয় যে আপনার ইউ ক্যান স্পেন্ড মানি আফটার সিমেন্টিক এসইও, গো ফর ইট, ইটস টোটালি আপ টু ইউ। আপনি চাইলে ডিরেক্টলি শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি আপনি লিঙ্ক ব্যাক করতে পারেন, এটা আপনাকে কেউ বলে নেই। বাট হাবে কস্টিং কম আসবে, দ্যাটস অল। সো দিস ইজ হাউ হাব ওয়ার্কস অ্যাকচুয়ালি। ব্যাকলিঙ্ক থেকে শুরু করে সবগুলোর কস্ট কম আসে। অলরাইট, এটা ডিলিট করে দেই। সো ওকে, ওকে। সো ইন্টারনাল লিঙ্কিং নিয়ে আপনি অবশ্যই ভালো কাজ করবেন। আচ্ছা, ব্লক সাইলো, আপনি সাইলো ইউজ করতে পারেন। টপিক্যাল অথরিটি আপনি কিভাবে গেইন করবেন, ইটস আপ টু ইউ। দেয়ার আর সেভারাল অ্যাপ্রোচেস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। সো whatever you want, you can choose and apply the idea. So that's up to you. So it's all about landing page. Landing page গুলো কিভাবে র্যাঙ্ক করবেন, কিভাবে অপটিমাইজ করবেন, আমি কিছু লাইভ দেখানোর চেষ্টা করছি। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া।
আমরা আসলে এতক্ষণ ধরে যেগুলা যতগুলো জিনিস দেখতেছিলাম, যে এইখানে যতগুলো জিনিস দেখার চেষ্টা সবগুলো কিন্তু জিবিপির সাথে কানেক্টেড, ইচ এন্ড এভরিথিং। আমরা যদি একটা জিবিপিতে ঢুকি, ফর এক্সাম্পল, আচ্ছা ওকে, সো আমরা যদি একটা জিবিপিতে ঢুক, রাইট, ওকে, আবার সার্চ করতে হবে, সরি অ্যাবাউট দ্যাট। আমি একটা জিবিপিতে, আচ্ছা এখানে যদি আপনি জিবিপিতে যান ভালো করে দেখবেন যে একটা জিবিপিতে আমরা এতক্ষণ যেগুলো এলিমেন্ট নিয়ে কথা বলছি, দেখেন এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া গুলো ইনক্লুডেড থাকে। যদি কোনো জিবিপিতে সোশ্যাল মিডিয়া ইনক্লুডেড থাকে তাহলে মেক শিওর করবেন এই সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাক্টিভিটি আছে। আর ইভেন কিন্তু গুগল কিন্তু সোশ্যাল মিডিয়াকে ভালো প্রায়োরিটি দিচ্ছে। তো বেসিক্যালি অনেক সময় দেখা যাচ্ছে আমি মানে আমার ক্ষেত্রে যেটা মানে ঘটছে, আমি প্রথম দিকে যখন এসিও করতাম সোশ্যাল মিডিয়া আমি ম্যানেজ করতাম না, আমি বললাম যে এটাতে এক্সটার্নাল লিঙ্ক। ভাই এটা আপনার জিবিপির সাথে কানেক্টেড, আপনার জিবিপির সাথে যতগুলো জিনিস কানেক্টেড আছে, ল্যান্ডিং পেজ, সোশ্যাল মিডিয়া, ফিডব্যাক, রিভিউ, প্রত্যেকটা জায়গাতেই আপনাকে অ্যাক্টিভিটি থাকতে হবে। যদি আপনার অ্যাক্টিভিটি না থাকে তাহলে আপনি কিন্তু র্যাঙ্ক পাবেন না, হুইচ ইজ প্রিটি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে দেখেন আপনার এটা কিন্তু অনেক সময় থার্ড পার্টি লিঙ্ক, আমরা থার্ড পার্টি লিঙ্ক নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো আপনার জিবিপির সাথে এগুলো অ্যাসোসিয়েটেড আছে, দ্যাট মিনস দিস প্রোফাইলস হ্যাভ ডাইরেক্ট ইনফ্লুয়েন্স টু দ্য র্যাঙ্কিং। সো এই প্রোফাইলগুলোর বা এই জায়গাগুলোর ডাইরেক্ট ইনফ্লুয়েন্স আছে। তো দেখা যাচ্ছে আপনি আমি সমান সমান কাজ করতেছি, অথচ এই সোশ্যাল মিডিয়াকে আমরা মেনটেন করতেছি না, তাহলে কিন্তু আমরা কিন্তু র্যাঙ্ক পাবো না। এগেইন আমরা একটা ভালো জিনিস মিস আউট করে ফেলতেছি, সোশ্যাল মিডিয়াকে আমরা হয়তো মিস করে ফেলতেছি। সো হুইচ ইজ সুপার ইম্পর্টেন্ট থিং, ইউনো। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমি কাজ করতেছি, কেন কাজ হচ্ছে না, এগুলো এই বিষয়গুলো কিন্তু টাইনি টাইনি ছোট ছোট বিষয়, এগুলো কিন্তু সুপার ইম্পর্টেন্ট। সো এঙ্গেজমেন্ট সোশ্যাল মিডিয়া ইজ সুপার ইম্পর্টেন্ট। যদি আপনার সোশ্যাল মিডিয়াতে যদি ভালো একটা ইউজার থাকে, কাস্টমার বেস থাকে, যদি কেউ মেনশন করে, যদি মেনশন টেনশন লাইক টেক নাও করে, অ্যাটলিস্ট ট্রাই টু পোস্টিং লাইক উইকলি স্কেডিউল, লাইক অ্যাটলিস্ট উইকলি 1 or 2 times, at least keep them engaged actually, so Google can understand this. So we are active on social medias, that's really helpful to us. So এই জায়গাতে আমরা অনেক সময় মিস করে ফেলি, এই কারণে হয়তো অনেক সময় জিবিপিতে আমরা অ্যাজ এক্সপেক্টেড র্যাঙ্ক হয়তো আমরা পাই না আসলে। তারপরে আসে এক্সটার্নাল ফ্যাক্টর। আসলে লিস্ট প্রায়োরিটি যদি জিনিস বলি জিএমবিতে, সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। কেউ হয়তো মনে একটু হার্ড হতে পারে আমার কথা শুনে, বা ফার্স্ট টাইম শুনতে পারে, যদি আপনি এক্সটার্নাল ফ্যাক্টরটা কনসিডার না করেও কিন্তু আপনি র্যাঙ্ক করতে পারবেন, ইভেন উইদাউট বিল্ডিং এ সিঙ্গেল লিঙ্কস স্টিল দেয়ার ইজ অপরচুনিটি টু র্যাঙ্ক অন জিবিপি। এক্সটার্নাল ফ্যাক্টর ওইভাবে কাজ করে না, বাট ইটস সুপার। কিছু জিনিস খুব ভালো কাজ করে, যেমন সাইটেশন যে আপনি বিল্ড করেন, আপনার প্রমিনেন্স, প্রক্সিমিটি সবগুলো যদি বলেন যে সবগুলো ক্ষেত্রে আপনি একটা ভালো একটা জিনিস কাজ করে, সো গুগলকে প্রায়োরিটি দেয়। সো আপনার আবার সাইটেশন অনেকগুলো ভাগ আছে, কিছু সাইটেশন হচ্ছে প্রাইমারি, যেমন গুগল, ফেসবুক বা ম্যাপ কুয়েস্ট বা বিং প্রোফাইল বা অ্যাপল প্রোফাইল, আরো আছে bbb.org, সেগুলোকে বলি আমরা প্রাইমারি সাইটেশন, সেগুলো আপনি করবেন। ইন্ডাস্ট্রি, আপনি যে ইন্ডাস্ট্রিতে আসেন ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোনো সাইটেশন আছে কিনা সেগুলো কমপ্লিট করবেন। তারপরে মার্কেটে অনেক ডাটা এগ্রিগেটর সাইটেশন আছে, আপনাদের ব্রাইট লোকালে যান অথবা ফ্যাটজো আছে, তারপরে হচ্ছে whitespark.ca, সো এদের কাছে গেলে আপনার ডাটা এগ্রিগেটর সাইটেশন আছে, সেগুলোকে আপনি কিনতে পারেন। ডাটা এগ্রিগেটর সাইটেশন মেবি $2 মেবি এখন ব্রাইট লোকালে, আই এম নট শিওর অ্যাবাউট দিস। সো সাইটেশন গুলো বিল্ড করার চেষ্টা করবেন, এটা প্রতি মাসে বিল্ড করার চেষ্টা করবেন, যেমন মান্থলি 30টা 40টা 20টা, আপনার যেরকম ইচ্ছা আর কি, বাট কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করবেন, হুইচ ইজ সুপার ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি এন্ড কমপ্লিটনেস। সো আপনারা অনেক সময় সাইটেশন বিল্ড করেন, ইনফরমেশন দেন না, কি কি সার্ভিস আছে, মানে তাড়াহুড়ো করার চেষ্টা করেন। সো এখানে কনসিস্টেন্সি এন্ড কমপ্লিটনেস ইজ সুপার ইম্পর্টেন্ট ওভার হিয়ার। লাইক যদি আপনি ঠিকঠাক মতো সাইটেশন কমপ্লিট না করেন, তাহলে কিন্তু আপনি ওই পরিমাণ ভ্যালু কিন্তু আপনি পাস করতে পারবেন না। রিলেভেন্ট ডিরেক্টরিতে গিয়ে আপনারা লিংক পুট করতে পারেন, বাট ডিরেক্টরি এখন অলরেডি স্প্যাম গুগলের কাছে। বাট যদি কোনো অথরিটি ডিরেক্টরি থাকে, ইন্ডাস্ট্রি স্পেসিফিক ডিরেক্টরি থাকে, স্টিল ইউ ক্যান লুক অ্যাট ইট। হ্যাঁ, এছাড়াও আমরা আরো বেশ কিছু কাজ করি, পার্সোনালি বলে আমরা ওয়েব 2 করি,
ওয়েব 2 আছে, ব্যাচ 0 আছে, ম্যাপ সাইটেশন, উইথ ডিরেকশন হয়, উইদাউট ডিরেকশন হয়, প্রোফাইল ব্যাকলিং হয়, ডিরেক্টলি সাবমিশন হয়। সো এগুলো আপনারা করতে পারেন। সেগুলো করলে আপনারা ভালো একটা ভাইব পাবেন। সো নট লাইক দ্যাট। এই এক্সটার্নাল লিঙ্কের মধ্যে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাইটেশনস। আর আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলিনি, সেটা যেটা আমি একটু আগে বললাম যে হাব যখন ক্রিয়েট করবেন, যদি মনে করেন যে আপনার সার্ভিস পেজটাকে র্যাঙ্ক পাচ্ছে না বা সার্ভিস পেজকে র্যাঙ্ক করতে চান, তাহলে আপনি হয়তো লিঙ্ক বাই করতে পারেন বা লিঙ্ক পারচেস করতে পারেন। সেটা আমরা লিঙ্ক বিল্ডিং বলতে যেটা বুঝি, পিওর লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্ট বা আমরা বলতে যেটা বুঝি, যদি এটা গেস্ট পোস্ট না, যাই হোক, গেস্ট পোস্টে যেটা আছে সেটা আপনার বিল্ড করতে পারেন। যদি আপনার হাবে বিল্ড করেন, সেক্ষেত্রে আপনার পুরো সাইলোটা যখন আপনার র্যাম্প আপ হবে, ট্র্যাকশন পাবে, তখন আপনি ভালো একটা র্যাঙ্কিং জাম্প পাবেন আসলে। আর ম্যাপ সাইটেশন, ডিরেকশন, প্রোফাইল ব্যাকলিং এগুলো মূলত ম্যাক্সিমামে নো ফলো লিঙ্ক, সেগুলো থেকে খুব একটা যে ভালো ট্র্যাকশন পাবেন বিষয়টা এমন না। কারণ সব ক্লায়েন্ট রিপোর্টিং বা আমরা অনেকগুলো কাজ করি, বা কোনটা এক্স্যাক্টলি কাজ করে আমরা অনেক সময় হয়তো জানি না, এই জন্য হয়তো আমরা করে থাকি। আর যদি পিওর যদি গেস্ট পোস্ট করতে চান, তাহলে আপনি সাইলোতে গিয়ে গেস্ট পোস্ট করতে পারেন, সেটাতে আপনি ভালো ট্র্যাকশন পাবেন, ডেফিনেটলি ভালো ট্র্যাকশন পাবেন। কারণ আপনার সার্ভিস পেজ যদি র্যাঙ্ক পায়, তাহলে আপনি ওই র্যাঙ্ক জুসটা আপনার জিবিপিতে গিয়েও ভালো কাজে দিবে, হুইচ ইজ ইম্পর্টেন্ট। এই ছিল মোটামুটি আমার আজকের সেশন। আর এখন যে কোশ্চেন আনসার সেশন, আর হচ্ছে আমার একটা পার্সোনাল গ্রুপ আমি অ্যাক্টিভেট করার চেষ্টা করছি আসলে, ওপেন এখন রাখছি, অ্যাক্টিভ করার চেষ্টা করবো, লোকাল এসএমএসটি নামে। যদি চান আপনারা গ্রুপে যুক্ত হতে পারেন। যদি কারো কোনো কোয়েরি থাকে, তাহলে আমার ওখানে কোয়েরি করতে পারেন। সো আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার ইউর কোশ্চেন্স। সো দিস ইজ অল অ্যাবাউট সো ফার। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে। কার কেমন লাগলো যদি একটু ফিডব্যাক দিতেন? ভাই অনেক ভালো হয়েছে। আপনাদের যাদের কোশ্চেন আছে তারা মিটের বক্সে করতে পারেন, বা হ্যান্ড রাইজ করতে পারেন। তো সেখান থেকে আমরা একজন একজন করে নাম কল করবো, দেন আপনি এসে আপনাদের কোশ্চেন গুলো করবেন আর কি। আপনার যে কোনো কোয়েরি থাকলে চেষ্টা করতে পারেন, ব্যাকলিং থেকে শুরু করে ইচ এন্ড এভরি